এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। মারুপার ঘরের খাটের উপর পায়ের উপর পা তুলে বসে আছি আমি। আমার সামনে রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে মারুফা। ম্যাডামের এত রাগ যে পুরো 8 দিন আমার সাথে একটা কথা পর্যন্ত বলেনি। এমনকি কলেজের ঈদের ছুটি হওয়ার পরও বাড়িতে আসার সময়ও একাই এসেছে, আমাকে একবারও জানায়নি পর্যন্ত। তাই আর কি করা, বাড়ি ফিরে সোজা বেষ্টুর বাড়িতে চলে এসেছি। এত রাগ কি মানা যায়? কিন্তু এখানে এসে তো দেখি আর এক কাহিনী। মারুপা শাড়ি পরে ভালোই সেজেগুজে বসে আছে। আমি তো শকড। মারুপার শাড়ি আমার জন্য বিশ্বাসই হচ্ছে না। কিন্তু পরক্ষণে ওর ছোট বোন জান্নাতের কথা শুনে বিশ্বাস করতে হলো। জান্নাতের কথা অনুযায়ী আজ মারুপাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আর তারা পাশের ঘরেই আছে। এই কথা শুনে আমি রিয়াকশন কি দেব বুঝতে পারছিলাম না। আজ যদি মারুপাকে পাত্রপক্ষ পছন্দ করি নাই, তাহলে আয়াত ভাইয়ার কি হবে? আর যদি পছন্দ হয়, কেন বলছি, ওকে যে পছন্দ হবে সেটা 100% শিওর। ওকে দেখতে তো মাশাআল্লাহ, পছন্দ না হয়ে পারবেই না। তাহলে আয়াত ভাইয়া কি তাহলে এবার কি দেবদাস হয়ে যাবে? যেভাবে সেজে গুজে বসে আছে তাতে মনে হচ্ছে ও বিয়েটা করেই নেবে। এইসব ভাবতেই মেজাজটা খারাপ হয়ে গেল আমার। এই মাইয়া কি এবার আয়াত ভাইয়াকে ছ্যাঁকা দিয়ে আর একজনকে বিয়ে করে দেবে নাকি? কৌতূহল চেপে রাখতে না পেরে দরজার কাছে গিয়ে পাশের রুমে একটু উঁকি দিলাম, কিন্তু ওনারা সব উল্টো দিকে ফিরে বসে আছে, মুখ দেখতেই পাচ্ছি না। কিছুক্ষণ এমন উঁকিঝুঁকি দেবার পর একজনকে দেখতে পেলাম। উনি আর কেউ নয়, আয়াত ভাইয়ার মা রোকসানা চাচি। আমার জিভ কামড়ে ধরলাম আমি। তার মানে আয়াত ভাইয়ার পরিবারই এসেছে, আর আমি কি না কি ভাবছিলাম। আমি যে আসলে কতটা বড় বোকা সেটা আজ আবার প্রমাণিত হয়ে গেল। আমি গিয়ে খাটের ওপর বসলাম। মারুফা একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। এখনও রেগে আছে, তাতে কি, আমি তো ব্যাপক খুশি। ছোটবেলায় আমরা একে অপরকে বলতাম এমন কাউকে বিয়ে করব যার আর একটা ভাই থাকবে, আর একজনকে আমি বিয়ে করব আর অন্যজনকে মারুফা। কিন্তু কথাটা যে এভাবে সত্যি হয়ে যাবে ভাবতে একটা গান মাথায় আসছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এসব ভাবতে ভাবতে মারুফাকে নিয়ে যাওয়া হলো। ওই রুমে কি হলো জানি না। খানিক বাদে মারুফা এসে আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো, কিন্তু আমি তো আরো আরাম করে বসে আছি। কাকিমা এসে মিষ্টি দিয়ে গেল, তাতে বসলাম। বিয়ে পাক্কা, আহা কি মজা। আমি ওকে দেখিয়ে মিষ্টিটা মুখে পুরে নিলাম। এমনভাবে খাচ্ছে যেন এর থেকে ভালো কোনো মিষ্টি হতেই পারে না। ওর রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কত রাগ এই মেয়ের, তাতে আমার কি? ওর রাগ দেখার টাইম আছে নাকি আমার? এই দিক ওই দিক তাকিয়ে আবার মারুফার দিকে তাকালাম। ও এখনো রাগী চোখে তাকিয়ে আছে, বাট হু কেয়ারস। আমি ওর দিক থেকে চোখ সরিয়ে ওর জান্নাতের দিকে তাকালাম। ও বেশ আয়েশ করেই পেয়ারা খাচ্ছিল। আমি তাকাতেই মুচকি হেসে বলল, আপু পেয়ারা খাবা, অনেক টেস্টি। আমিও একটা হাসি দিয়ে বললাম, না গো, এখন খাবো না। তুই বরং তোর বোনকেই খাওয়া, ভালো করে খাওয়া। কিছুদিন পর তো চলেই যাবে বেচারি। এখানে আর কয়েকদিনই বা আছে বল? ও এখন কয়েকদিনের মেহমান মাত্র, একটু ভালো মন্দ খাওয়া। জান্নাত চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মারুফার দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। আমি ওকে এক চোখ টিপে একটি হাসি দিলাম। ও কিছুক্ষণ চুপ করে থেকেই হু হা করে হেসে উঠল। আমাদের হাসি দেখে মারুফার রাগ আরো বেড়ে গেল। এই মুহূর্তে ওকে একদমই টমেটোমের মতো লাগছে। রাগের কারণে ফর্সা গোলগাল মুখটা একদম লাল হয়ে গেছে। বেশ লাগছে ওকে এখন টমেটো হতে দেখে। ওকে আরো একটু রাগিয়ে দেওয়ার জন্যই বললাম, জান্নাতি, তোর বোনকে দেখ কেমন লাল টমেটো হয়ে গিয়েছে। একটা ছবি তুলে রাখতো, আয়াত ভাইয়াকে দেখাবো। এমন অবস্থায় দেখলে আয়াত ভাইয়া নিশ্চয়ই হাঁ হয়ে যাবে। মারুফা আমাকে মারার জন্য তেড়ে এলো। আমাকে আর পাই কে? আমি তো ভোঁদৌড়। দৌড়াতে দৌড়াতে কখন পাশের ঘরে চলে গিয়েছি টেরই পাইনি। আমি দৌড়ে গিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়লাম। মারুফা দৌড়ে আসতেই আয়াত ভাইয়ার সঙ্গে খেলো এক ধাক্কা। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই আয়াত ভাইয়া ধরে ফেললেন। ওয়াও, হোয়াট এ সিন! সেই লেভেলের হাসি পাচ্ছি আমার। হঠাৎ কেউ আমার হাত টেনে অন্য রুমে নিয়ে এলো। আমি চিৎকার দেবো এমন সময় কেউ আমার মুখ চেপে ধরলো। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি নির্ভীক। ওনাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর মুখ থেকে ওনার হাত সরিয়ে বললাম, কি হচ্ছে কি?
এভাবে আমাকে এখানে নিয়ে আসার মানে কি? চুপ, তোকে না সেদিন বললাম এরকম এলোমেলোভাবে বাড়ি থেকে বের হবি না, তাহলে কেন বের হয়েছিস? এই তুই কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিস যে সবগুলো নিরীহ ছেলেকে মেরেই ছাড়বি? না জানি রাস্তায় তোকে দেখে কত ছেলে হার্ট অ্যাটাক করেছে। এবার আমি নিজের দিকে তাকালাম। কাঠালি রঙের 3 পিস পরেছি, কোনো রকম গোসল করে দৌড়ে এদিকে এসেছি। চুলগুলো এখনো আঁচড়াইনি। এই রে, কিন্তু আমি তো বুঝে উঠিনি উনি এমন কেন বললেন যে আমাকে দেখলে ছেলেরা হার্ট অ্যাটাক করবে। আচ্ছা, আমাকে কি এতটাই বাজে দেখতে লাগছে নাকি? আমাকে চুপ থাকতে দেখে উনি বললেন, কি হলো, কথা বলছিস না কেন? আপনি তো বললেন চুপ থাকতে। উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলেন আমার দিকে, তারপর বললেন, বেশ ভালোই কথা শিখেছিস দেখছি। যাই হোক, এবার চল, নইলে সবাই কি না কি ভাববে। আমিও আর কথা বাড়ালাম না, চলে এলাম ড্রয়িং রুমে। আমাকে দেখে তো রোকসানা চাচি খুশিতে গদগদ হয়ে গেলেন। উনি হাসি মুখেই পড়লেন, আরে বৌমা যে তুমি এখানে, নির্ভীক ডেকেছে নিশ্চয়। ওনার কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম। আশেপাশে তাকিয়ে দেখলাম এখানে মারুফাদের বাড়ির কেউ নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চাচিকে বললাম, না চাচি, আমাকে উনি ডাকেননি। আপনি হয়তো জানেন না যে মারুফা আমার বান্ধবী। আমি তো ওর সাথেই দেখা করতে এসেছিলাম। আমি তো জানতামই না যে আপনারা এখানে আসবেন। আমি একটু হাসার চেষ্টা করে কথাগুলো বললাম। চাচিও আর কিছু বললেন না। বিয়ের কথা পাকা করার পর সবাই চলে যেতে চাইলে আমি আমাদের বাড়িতে নিয়ে এলাম। ওনারা প্রথমে আসতেই চাইছিল না, কিন্তু নির্ভীকের কথাই সবাই রাজি হলেন। আর যাই হোক, আব্বুর সাথে দেখা না করে কেউ যাবেই না, সেটা আমি নিশ্চিত। কিন্তু বাড়িতে আসতেই নির্ভীকের জ্বালাতন বেড়ে গেল। যেমন সবাই একসাথে গল্প করছে, সে সময় সবার আড়ালে কখনো বা আমার ওনার এক কোণটন নিয়ে হাতের আঙুলি পেঁচাচ্ছে, আবার কখনো চুল ধরে টানছে, এক এক সময় চোখ টিপছেন। বিরক্তিতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমি। সবার সামনে কিছু বলতেও তো পারছি না, আবার সহ্য করতে পারছি না, চুপচাপ বসে আছি। ঠিক এমন সময় ব্যাপারটা আয়াত ভাইয়ার নজরে পড়ে গেল। উনি আমাদের দিকে তাকিয়ে মামনিকে বললেন, জেঠিমণি, মনে হয় এবার তোমার ছেলের বউকেও ঘরে তোলা উচিত। বিয়ের পরেও বেচারা আমার ভাই কতদিন বউ ছাড়া থাকবে বলো? ওনার কথা শুনে উপস্থিত সবাই আমার দিকে তাকালো। আমি চোখ বড় বড় করে একবার সবার দিকে তাকালাম, তো আর একবার নির্ভীকের দিকে তাকালাম। তারপর ঢোক গেলে দৌড়ে ওখান থেকে চলে আসলাম। বাইরে আসতে সবাই হো হো শব্দের হাসি কানে এলো। কি লজ্জাজনক ব্যাপার, মনে মনে নির্ভীকের হাজারো গালি দিচ্ছি। আমার ঘরে বসে সবাই মিটিংয়ে বসেছে। আমার আব্বুরা 3 ভাই 3 বোন। আমার আব্বু সবার ছোট, 2 জেঠুর 2টা করে ছেলে, আর আমরাই 2 বোন। এর মধ্যেই বড় জেঠুর 2 ছেলের সাথে আমার কোনো মিল নেই বললেই চলে। তাদের সাথে সারা বছরের মাত্র একবার দেখা হয় আমার। দুজনেই বাইরে সেটেলড। ছোট জেঠুর 2 ছেলে জিহাদ ভাইয়া, আহাদ ভাইয়া, দুজনের সাথে আমাদের 2 বোনের সম্পর্ক একদম আপন ভাই বোনের মতো। ছোটবেলা থেকেই ঝগড়া, মারামারি, হাসি মজায় একসাথেই বড় হয়েছি। আজ বড় ছোট ছেলেরা বাদে সবাই এসেছেন আমাদের বাড়িতে। কোরবানির ঈদ উপলক্ষে সবাইকে ডেকেছেন আব্বু। সবাই এখানে কোরবানি করবে, আর সিদ্ধান্ত নিয়েছেন আমার আব্বু। সবার ছোট হলেও আব্বুর কথা সবাই শোনে। 3 ফুপি ফুপা, তাদের ছেলে মেয়ে, মোট কথা একটা রমরমা পরিবেশ আমাদের বাড়িতে। কোনো উৎসব বাড়ি থেকে কম লাগছে না। আমরা কয়েকজন কাজিন মিলে এক কোণে বসে আছি। জিহাদ ভাইয়া, আহাদ ভাইয়া, নয়ন, তিশা, ইমরান ভাইয়া বাদে সবারই বিয়ে হয়ে গেছে। আপুরা তাদের জামাইয়ের পেছনে ছুটছে, আর ভাইয়ারা তাদের বইয়ের পেছনে। আর বড়রা বসে কথা বলছে। ওনাদের কথার বিষয়বস্তু যে আমি, সেটা এতক্ষণে বোঝা হয়ে গিয়েছে আমার। মেজো ফুপা আমার বিয়ের ব্যাপারে কথা তোলার পর থেকেই এনাদের মিটিং শুরু হয়েছে। বললে ভুল হবে না যে ফুপার মুখে আমার বিয়ের কথা শোনার পর থেকে আমার থেকে বেশি জেঠু ফুপিরাই বেশি রেগে গিয়েছেন। তারা কিছুতেই এত তাড়াতাড়ি আমার বিয়ে দেবেন না। বাড়ির সবার আদরের মেয়ে আমি, কেন জানি না আমার প্রতি সবার ভালোবাসাটা বরাবরই একটু বেশি। সে কখন থেকেই সবাই মেজো ফুপাকে কথা শুনিয়ে যাচ্ছে, কিন্তু বড় জেঠিমা মুখ বাঁকিয়ে বসে আছে। কোনো কারণে আমাকে পছন্দ নয় তার। এইদিকে জিহাদ ভাইয়া তো আমার কানের কাছে এসে বলেই দিলেন, দেখ শর্মি, ফুপা একবার তোর বিয়ের কথা বলছেন। কি বলেননি, তাতে সবাই যে ভাবে ফুপার পেছনে লেগে গিয়েছে, তাতে যদি তোর বিয়ে হয়ে যায় তখন এরা কি করবে দেখিস, তোর জামাইয়ের কপালে খুব দুঃখ হবে। ভাইয়ার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। আমি গালে হাত দিয়ে সবার মুখের দিকে তাকাচ্ছি। আব্বু আম্মু চুপ করে আছে। আল্লাহ, এরা তো আর জানে না আমার বিয়ের হয়ে গেছে।
জানলে না জানি কি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে কে জানে। আব্বু কিছুক্ষণ চুপ থাকার পর মুখ খুললেন। তিনি বললেন, সমীর বিয়ে হয়ে গিয়েছে। কথাটা যেন শেষ মুহূর্তেই বিস্ফোরণ ঘটল। সবাই মুহূর্তে চুপ হয়ে গেল। সবাই একবার আমার দিকে আর একবার আম্মুর দিকে তাকাচ্ছে। জিহাদ ভাইয়া তো গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একদম স্থির হয়ে বসে আছি। নিজেকে কেমন অনুভূতি শূন্য মনে হচ্ছে। কি হবে এবার? সবাইকে এত সহজে মেনে নেবে ব্যাপারটা? হঠাৎ বড় জেঠুর কথায় ধ্যান ফিরল আমার। উনি আব্বুকে বললেন, কি বলছিস তুই এইসব? বিয়ে হয়ে গেছে মানে? আমাদের না জানিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিলি? আমি ভুল কিছু করিনি ভাইজান, ওই সময় যেটা ঠিক মনে হয়েছিল সেটাই করছি। আর ব্যাপারটা লুকানোর কারণ হলো আমাদের এই সমাজ। ওর বিয়েটা যে আমরা ইচ্ছাতে হয়েছে এইটা মানুষজন এত সহজে মেনে নিবে না ভাই। ওরা বলতো আমার মেয়ে হয়তো পালিয়ে বিয়ে করেছে কিংবা এর চরিত্রে আঙ্গুল তুলতো। কারণ এমন হুট করে বেড়াতে গিয়ে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি সেটা মস্তিষ্কে কখনো ঢুকতো না। ওরা তিল থেকে তাল করতে এক পাও পিছু হতো না ভাইজান। ওরা কোনো না কোনো ভাবে আমার মেয়ের নামে বাজে কথা ছড়িয়ে দিত। আপনাদের বলিনি সবাইকে একসাথে বলবো বলে, তাই আজ এই ব্যবস্থা। কিছুদিন পর আবার ওদের বিয়ে দিব আমরা। ততদিন ব্যাপারটা যেমন আছে তেমনই থাক। আব্বুর কথাগুলো আমাকে ভাবালো। আব্বু তো ভুল কিছু বলেনি। এই তো কয়েকদিন আগে করিম চাচার মেয়ে কেয়া বাড়িতে একা ছিল। প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিন, তাই নিজের ঘরে ঘুমিয়েছিল। বৃষ্টি থেকে বাঁচার জন্য মমিনুল নামের একটা ছেলে কেয়ার বারান্দায় গিয়ে উঠেছিল। বৃষ্টি থামলে মমিনুল সেখান থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক ওকে দেখে ফেলে, আর তারাই ঘটনাটাকে আরও মশলা লাগিয়ে সবার সামনে তুলে ধরে। আর স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী সবাই বিশ্বাসও করে নেয়। তারপরে শুরু হয়ে যায় সবার কথার ঝুলি। ওরা তো কেয়াকে দুশ্চরিত্র ট্যাগ লাগিয়ে দিয়েছিল। একেবারের জন্যেও সেদিন সত্যটা জানার চেষ্টাও করেনি। মমিনুল হাজারবার বলেও কাউকে বিশ্বাস করাতে পারেনি। সবাই ওদের বিরুদ্ধেই কথা বলছিল। এমনকি এখনও কেয়ার দিকে সবাই ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। অথচ কেয়া তো জানতোই না কে ওর বারান্দায় দাঁড়িয়েছিল সেই দিন। মমিনুল নামের ছেলেটিকেও ছাড়েনি এই অপয়া সমাজ। কেয়ার বাবা মাকেও কত কটূক্তি শোনায়। কেয়ার কোনো কথাই বিশ্বাস করেনি। এত কটূক্তি সহ্য করতে না পেরে মেয়েটা আত্মহত্যা করেছিল। সেদিন বুঝেছিলাম এই সমাজের মানুষজন কতটা জঘন্য হতে পারে। আমার সাথেও যে এমন কিছু হতো না সেটা কে বলতে পারে। আর কোনো বাবাই তার সন্তানকে অসম্মানিত হতে দেখতে পারে না। মুহূর্তে চোখ দুটো ভিজে এলো আমার। হয়তো বড় জেঠু এমন কিছু ভাবলেন। তিনিও আর কিছু না বললেন না, কিন্তু বড় জেঠিমা চুপ থাকতে পারলেন না। উনি বলেই বসলেন, কানা কার সাথে বিয়ে দিয়ে দিয়েছিস কে জানি? ছেলেটা কে যে তোর এই চাপা গায়ের রঙের মেয়েকে বিয়ে করলো? ওনার কথায় বিন্দুমাত্র খারাপ লাগেনি আমার। আমার পরিবারের সবাই একদম ফর্সা, শুধু আমিই উজ্জ্বল শ্যামা। এটা নিয়ে কখনোই আফসোস হয়নি আমার। অনেকেই বলতো, কিন্তু আমার গায়ে লাগতোই না আর লাগেও না। তাই আজও আমার কিছুই হলো না। কিন্তু বাকি সবার ওপর এমন প্রভাব ঠিকই হলো। জিহাদ ভাইয়ার দিকে তাকাতে দেখলাম রাগী চোখে বড় জেঠির দিকে তাকিয়ে আছে। আব্বু তখন আমাদের ছোটদের উদ্দেশ্য করেই বললেন, অনেক রাত হয়েছে, সবাই গিয়ে ঘুমিয়ে পড়, যা এখান থেকে। আব্বুর কথা মেনে সবাই বাইরে বেরিয়ে এলাম। যেতে যেতে আব্বু দৃঢ় কণ্ঠ কানে এলো, আমার মেয়ে আমি যার তার হাতে তুলে দেইনি ভাবি, এমন ছেলের হাতে তুলে দিয়েছি যে ওকে ওর গায়ের রঙের কারণে আপনার মতো ওকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না, যে ওর ভেতরটারে সম্ভবতারে সম্মান করে ওকে ভালো। আর কিছু কানে এলো না আমার। ততক্ষণে নিজের রুমের পাশে চলে এসেছি আমি। দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে এলাম। বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চলে এলো। তলিয়ে গেলাম গভীর ঘুমে। ভোর 4:50। এখনো ভোরের আলো ফোটেনি। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। আকাশে মেঘ খেলা করছে। ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি একা নই, জিহাদ ভাইয়াও আছে। আমি ভাইয়া আকাশের দিকে চোখ সরিয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। ঘুম থেকে উঠতেই ভাইয়া কল করে ছাদে আসতে বললেন। কেন ডাকলেন জিজ্ঞেস করেছি অনেকক্ষণ, কিন্তু ভাইয়া নিশ্চুপ। কিছুক্ষণ পর ভাইয়া বললেন,
আমার এই ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেছে, যে বোনটা কিনা সামান্য আইসক্রিমের জন্য কান্না করে চোখ ফুলিয়ে ফেলতো, সেই বোনটার কিনা বিয়ে হয়ে গেছে। কিছুদিন পর সে নাকি আমাদের ছেড়ে চলে যাবে। ভাইয়ার কথা শুনে চোখ ঝলঝল করে উঠল আমার। আমাকে এভাবে দেখে ভাইয়া বলল, আরে কাঁদছিস কেন? একদম কাঁদবি না। এই তোর বিয়ে কার সাথে হয়েছে রে? আমাকেও তো জানতে হবে যে কে এই পেতনিকে বিয়ে করেছে আর কপাল পোড়ালো। ভুলেই হাহা করে হেসে উঠল। এবার আমার রাগ হলো। আমি রাগী চোখে তাকিয়ে বললাম, ভাই। ভাইয়া হাসি থামিয়ে বললেন, দ্যাটস লাইক মাই সিস। আচ্ছা, এবার এটা বল, তোর বরটা কে? তোর সাথে তাকে মানায় কিনা? আমার পিচ্ছি বোনটাকে ভালো রাখবে তো? আমার নয়নের মনিটাকে কষ্ট দিবে না তো? এবার আমি ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। এর মাঝেই আমার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নির্ভীকের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠেছে। ভাইয়া ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ফোনের নির্ভীক ভাইয়ার ছবি দেখে ভ্রু উঁচিয়ে বলল, নির্ভীক, তোকে ভিডিও কল কেন দিচ্ছি, তাও আবার এত সকালে? আমি কি বলবো বুঝতে পারছি না। নির্ভীক আমার বর, এটা বলতে কেমন লজ্জা কাজ করছে। কিছুক্ষণ মুখ কাচুমাচু করে একটা নিঃশ্বাস ছাড়লাম। তারপর চোখ খিচে বন্ধ করে বললাম, উনি আমার বর। বলে দৌড়ে চলে এলাম ওখান থেকে। এক দৌড়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। কলটা রিসিভ করতেই নির্ভীকের মুখটা দেখতে পেলাম। উনি হাসি মুখেই ঝুলিয়ে বললেন, ঈদ মোবারক পিচ্চি। কারো ডাকে ঘুম ভাঙলো আমার। তখন নির্ভীকের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গিয়েছে টেরও পায়নি। বড় একটা হাই তুলে ঘুমো ঘুমো চোখের সামনে থাকা ব্যক্তিটার দিকে তাকালাম। আঁখি আপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপুকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, গুড মর্নিং আপু। এখনো ঘুমাচ্ছিস তুই? কয়টা বাজে সে খেয়াল আছে? বলি আজকে ঈদ, সে কথাও কি ভুলে গিয়েছিস নাকি? তাতেই ওঠ, মামা নামাজে গিয়েছে। এসে যদি দেখে তুই এখনো ঘুমোচ্ছিস, তাহলে হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে দিবে। তাতে উঠে পড়, আমি গেলাম। এতটুকু বলেই আপু চলে গেল। আপুর কথা শুনে আমি তড়িঘড়ি করে ফোনের দিকে তাকালাম। 9টা বাজে। আল্লাহ, এত বেলা হয়ে গিয়েছে অথচ কেউ কিছুই বলেনি। তাড়াতাড়ি উঠে সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। ঈদের দিন সকাল সকাল গোসল না করলে আমার ঝাড়ি খেতে হবে আমায়। গোসল করে কি পরবো সেটা নিয়ে চিন্তা করছি। আজ শাড়ি পরতে ব্যাপক ইচ্ছে করছে। আচ্ছা, শাড়ি পরলে কেমন হয়? পরেই ফেলি। যেই ভাবা সেই কাজ। ওয়ার্ড্রপ থেকে একটা পেঁয়াজি রঙের শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিলাম। চোখে কাজল আর ভেজা চুলগুলো খুলে দিতেই বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি সব আপুর একদম হুড় পরি সেজে বসে আছে। ওদের সাথে মারুপাও আছে। এক একটা কি মারাত্মক দেখতে লাগছে বলে বোঝানো যাবে না। এখানে এনাদের হ্যান্ডসামগুলো থাকলে নির্ঘাত হাঁ করে তাকিয়ে থাকতো এদের দিকে। কিন্তু আফসোস, এখন বাড়ির সব ছেলেরাই ঈদের নামাজ পড়তে গিয়েছে, শুধু আপুরাই আছে। আমি যখন আমার আপুদের দিকে ব্যস্ত, ঠিক তখনই আমার শাড়ির আঁচলে টান পড়লো। পেছনে তাকিয়ে দেখি শাম্মী হাতে লাল রঙা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই মিষ্টি হেসে বললাম, আপু আমায় শাড়ি পরিয়ে দিবে? আমিও একগাল হেসে দিয়ে ও শাড়ি নিয়ে নিলাম, যার অর্থ হ্যাঁ পরাবো তো। তারপর ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে শাড়ি পরিয়ে দিলাম আর হালকা সাজিয়ে দিলাম। ব্যাস, অনেক কিউট লাগছে আমার পিচ্ছি বোনটাকে। শাড়ি পরে সে মহা খুশি। ও সোজা বাইরে চলে গেল। এখন নিশ্চয়ই সবাইকে বলে বেরাবে আমাকে শাড়িতে কেমন লাগছে। বাইরে আসতেই মারুফা দৌড়ে আমার দিকে চলে আসলো। ও হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। হাঁয়ের সাইজ দেখে মনে হচ্ছে 2-3 কেজি মাছি অনায়াসে ঢুকিয়ে দেওয়া যাবে। ও গালে হাত দিয়ে আমার চারিপাশে ঘুরে ঘুরে আমাকে দেখছে। ওর এমন উদ্ভব ব্যবহারে কপাল কুঁচকে এলো আমার। এই মেয়ে করছিটা কি? এইভাবে কেন দেখছে আমায়? ও এখনো একই কাজ করে যাচ্ছে। এইসব দেখে ওকে বলেই ফেলাম, কিচ্ছে এমনভাবে করতেছো যেন আমায় প্রথমবার দেখলে তুই। শর্মি বেবি, তোকে যা লাগছে না, পুরাই ক্রাশ। মেয়ে হয়েও তোর উপর ক্রাশ খেলাম রে। মারুফার চিল্লানিতে সবাই আমার দিকে তাকালো। আমাকে দেখে সবাই আমার দিকে চলে এলো। তারপর শুরু হলো ভাষণ। শাড়িতে তো বেশ লাগছে তোকে, বাহ শর্মি, একদম বউ বউ লাগছে তোকে, ব্লা ব্লা ব্লা। আশ্চর্য তোমা,
এরা কি আমার সাথে মজা করছে নাকি? শুধু শাড়িটাই তো যা পরেছি, কোনো সাজগোজ নেই, না আছে কোনো গয়নাগাটি, আর না এনার সবাই শাড়ি গয়না পরে যে পুতুল সেজে বসে আছে। তার বেলা আমি সবার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম, কিন্তু এতে কারো হেলদোল নেই। এর মধ্যেই আব্বুর কণ্ঠ শোনা গেল। আব্বুর কণ্ঠে শোনাই সবাই বাড়ির মেন গেটের দিকে তাকালো। আব্বু, বড় আব্বু বাড়িতে ঢুকছেন, আর ওনাদের পেছনে আসছে আয়াত ভাইয়া আর নির্ভীক। ওদের দেখে আমি রীতিমতো অবাক। ওনারা কোথা থেকে আসলেন? আয়াত ভাইয়া এক দৃষ্টিতে মারুফার দিকে তাকিয়ে আছে, আর মারুফা ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। এদের কি আবার ঝগড়া শুরু হয়েছে নাকি? আমাকে এইভাবে কনফিউজ হয়ে ভাবতে দেখে মারুফা হালকা ধাক্কা দিল আমায়। আমি ওর দিকে তাকাতেই ও বলল, কি রে দোস্ত, এই দুই ছেলে আজ আবার এখানে আসলো কেন? আমি শিওর এরা কিছু একটা পাকাতে এসেছে। আজ নিশ্চয়ই এরা শ্বশুরবাড়ি আদর খেতে আসেনি। আমিও সেটাই ভাবছি দোস্ত, কিন্তু এরা কি করবে বলতো? কি জানি কি করে। নির্ভীক আর আয়াত ভাইয়া হাসি মুখে সবাইকে সালাম দিলেন। সবাই উত্তর নিল। বড় জেঠুর দিকে চোখ পড়লো আমার। ওনার মুখ দেখে মনে হচ্ছে উনি খুব খুশি। মনে হচ্ছে এমন কিছু হয়েছে যাতে উনি অনেক বড় চিন্তা থেকে মুক্তি পেয়েছেন আজ। ওনাকে ছেড়ে চোখে পড়লো নির্ভীকের ওপর। উনি কালো রঙের পাঞ্জাবি পরেছেন, যার উপর গোল্ডেন সুতোর কাজ। চুলগুলো সবসময়ের মতো কপালে এসে পড়েছে। হাত দিয়ে চুলগুলোকে সরিয়ে দিতেই আমার নজর গেল ওনার কপালের ডান সাইডে একদম চুল ঘেঁষে থাকা কুচকুচে কালো তিলের ওপর। কিছুক্ষণ পর সেটা চুলের আড়ালে লুকিয়ে গেল। আচ্ছা, এই ছেলেটা কি জানে না ওনার গায়ের কালো রঙটা মারাত্মক লাগে? হঠাৎ কেউ আমার কাঁধে ধাক্কা দিল মনে হলো। ঠিক তখনই শুনলাম জিয়াদ ভাইয়ার গলা। এমএ তাকা, দেখিস না বোন, তোর ওই তো জামাই। এমএ তাকাই থাকলে দেখবি তোর নজরে লাইগা যাব। আমি রাগী চোখে ভাইয়ার দিকে তাকালাম, কিন্তু এতে তো তার কোনো ভাবান্তরই হলে বলে মনে হলো না। ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার বলতে লাগলো, এই তোরা কি আজ প্ল্যান করে ড্রেস আপ করেছিস নাকি? নইলে তোর শাড়ির পাড়ের কালার আর নির্ভীকের পাঞ্জাবির কালার মিলে গেল কি করে? ভাইয়ার কথা শুনে আমি নিজের দিকে তাকালাম। ঠিকই তো, আমার শাড়ির পাড় তো কালো, আর সেটার উপর গোল্ডেন কাজ করা, আর ওনার পাঞ্জাবি। হোয়াট এ কোইন্সিডেন্স! বাড়ির সবাই নির্ভীকের দিকে তাকিয়ে আছে। সকলের এমন দৃষ্টি দেখে আব্বু আমাকে বললেন, শর্মি, নির্ভীক আর আয়াতকে ঘরে নিয়ে যা। মারুফা, তুমিও যাও। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে নির্ভীকের আমার ঘরে নিয়ে এলাম। সাথে মারুফাও এলো। মারুফা আসতেই আয়াত ভাইয়া ওর হাত ধরে কোথায় যেন নিয়ে গেল, আর নির্ভীক ঠোঁট কামড়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে তাকাতেই হেসে ফেললেন উনি। ওনার হাসি দেখে মনে মনে একটা কথাই বলে উঠলাম, ওনার আঁকা বাঁকা দাঁতের মিষ্টি হাসি আমি যে বড্ড বেশি ভালোবাসি। এটা ভাবতে নিজে চমকে উঠলাম আমি। এটা কি ভাবলাম আমি? আচ্ছা, আমি কি সত্যি ওনাকে... কি ভাবছিস এত? বাবা, ভাবছিলাম আপনি এখানে কি করে, কখন আসলেন? সকালে তো কিছুই বললেন না। তোর আব্বুই তো আসতে বললো আমাদের, তাই তো এলাম। যাই হোক, এসে ভালোই হয়েছে, এত বড় একটা সারপ্রাইজ পেলাম। সারপ্রাইজ? কিন্তু তুই বুঝবি না। এই, তুই চুল মুছতে পারিস না? এখনো চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। খালি চুলগুলো লম্বাই বানিয়েছিস। বাচ্চা মেয়ে কোথাকার। আমার বউটা কিন্তু এমন নয়, সে নিজের খেয়াল রাখতে জানে। আল্লাহ তোর জামাইয়ের কপাল খারাপ রে। নিজের বাচ্চা সামলে বড় করার আগে তোর মতো একটা বাচ্চা বউকে বড় করতে হবে। বেচারা তোর বরটা। ওনার কথাই আমি ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম। আমাকে বাচ্চা মেয়ে বলছে? ওফ! কিন্তু আমার তাকানো তো ওনার কোনো ভাবান্তরই হলো না। উনি গামছা হাতে নিয়ে আমার চুল মুছতে লাগলেন। আমি সরে যেতে চাইলে দিলেন এক ধমক। উফ, এই লোকটা খালি ধমকায়, ব্যাটা বেয়াদব। একে তো অভিশাপও দিতে পারবো না, কারণ যাই বলি না কেন সেটা আমাকে ভুগতে হবে। দূর! উনি চুল মুছতে মুছতেই বললেন, শাড়ি পরেছিস কেন? এমন শাড়ি পরে নিয়ে আমার সামনে ঘুর ঘুর করছিস, এই তোর মতলবটা কি রে? এমন বউ বউ লুক নিয়ে আমার সামনে ঘুর ঘুর করে আমার মাথা নষ্ট করতে চাইছিস তুই? এমন করে কিন্তু কোনো লাভ হবে না বলে দিলাম, কারণ এই ওয়ান অ্যান্ড অনলি নির্ভীকের জন্য তার একমাত্র বউ আসে। এখানে তোর মতো বাচ্চা মেয়ের কোনো জায়গা নেই। ওনার কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমি কনফিউজড হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মানে? সেটা তুই তোর একমাত্র বাবার দুইমাত্র মেয়ের মধ্যে বড় মেয়ের একমাত্র শ্বশুরের একমাত্র ছেলের একমাত্র বউকে জিজ্ঞাসা কর, সে তোকে এর মানে ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে। ওনার কথা আমি হাঁ করে তাকিয়ে আছি। আসলে কি বললেন উনি? আমি তো আরো বেশি কনফিউজ হয়ে গেলাম। কি সব বলেন উনি? এটা সম্পর্কে কেমন পেঁচ? আমি হিসাব করতে লাগলাম
কিন্তু সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আল্লাহ। সকাল 10টা। উঠোনে বেশ কয়েকটি চেয়ার পাতা হয়েছে। সেই চেয়ারগুলোতে বসেছে বাড়ির বড়রা। আমি বাইরের সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আমার পাশেই দাঁড়িয়ে আছেন নির্ভীক। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে ব্যাপক অস্বস্তিতে আছেন উনি। এতক্ষণ ঠিক ছিলাম, কিন্তু ওনার অস্বস্তি দেখে এবার আমার অস্বস্তি লাগা শুরু করেছে। আর তার সাথে যোগ হলো রাজ্যের বিরক্তি। আমার অপর দিকে দাঁড়িয়ে মারুফা কেমনভাবে যেন বড় জেঠিমার দিকে তাকিয়ে আছে। ওর পাশে আয়াত ভাইয়ার রাগে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছেন। জেঠিমার প্রধান আগ্রহের বিষয় হলো আয়াত ভাইয়া আর নির্ভীক। কিছুক্ষণ আগে যখন নির্ভীক আমার চুল মুছে দিচ্ছিলেন, ঠিক তখনই জেঠিমা আমাদের দেখে নিয়েছেন। ব্যাস, তারপর থেকে শুরু হয়েছে প্রশ্নের ঝুড়ি। ওনার এমন বাজখাই গলা শুনে সবাই এসে জড়ো হয়েছে। সেই কখন থেকে জেঠিমা একই কথা বলে যাচ্ছেন, এই ছেলেগুলোকে আব্বু আমাকে মারুফাকে এদের সাথে যেতে বললো কেন? কিছুক্ষণ আগে উনি আমার চুলে হাত দিয়েছিলেন কেন? মারুফা আর আয়াত ভাইয়া বা অন্য রুমে বসে কথা বলেছিল কেন? আমি নাকি বেঁকে যাচ্ছি। উফ, এইসব শুনে জিহাদ ভাইয়া তো রেগে বোম। যখন তখন ব্লাস্ট হয়ে জেঠিমাকে উড়িয়ে দিয়ে যেতে পারে। নির্ভীকের দিকে তাকাতে দেখলাম ওনার চোখ দুটো লাল হয়ে আছে। ভাগ্যিস এই মুহূর্তে বাইরে কেউ নেই, না হলে আজ যে কি হতো। এই মুহূর্তে বিরক্তিতে হাত পা রিরি করছে আমার। এটা কি কুরবানি আর বাদ দিয়ে এখনো আমাদের নিয়ে আলোচনা সমালোচনা করবে? রাগ হচ্ছে ব্যাপক। কিছুক্ষণ পর আবু স্থির দৃষ্টিতে জেঠিমার দিকে তাকিয়ে একদম শীতল কণ্ঠে বললেন, কি শুরু করেছেন কি ভাবি? ছেলেটা আসতে নাসতেই এমন কটু কথা বলছেন, আর আমার মেয়ের সম্পর্কে এমন কিছু বলার সাহস কি করে হয় আপনার? না জেনে কার সম্পর্কে এমন কিছু বলা উচিত নয়। কেন? মেয়ে যা করেছে তাই তো বলবো। ওই ছেলে তোমার মেয়ের ঘরে কি করছিল সেটা জিজ্ঞেস করো না তোমার মেয়েকে। স্বাধীনতা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো মেয়েকে। তুমি আমার মুখ বন্ধ করতে পারো, কিন্তু অন্যদের মুখ কি করে বন্ধ করবে? আচ্ছা জেঠিমণি, তুমি যদি দেখতে তোমার ছেলে তোমার বৌমার মাথার চুল মুছে দিচ্ছে, কিংবা তোমার ছেলে তার হবু বউয়ের সাথে আলাদাভাবে কথা বলছে, তাহলে কি তুমি ঠিক এভাবেই রিয়াক্ট করতে? নিশ্চয়ই করতে না। তাহলে এখন এমন রিয়াক্ট কেন করছো? একটা ছেলে তার বউয়ের সাথে কথা বলছে বা যত্ন করে তার চুল মুছে দিচ্ছে, এতে দোষের কি আছে জেঠিমণি? আচ্ছা, শারমির সাথে আমাকে দেখলেও কি তুমি এমন কথা বলতে? ভাই বোনের সম্পর্কে কেউ কি এমন বাজে ভাবে তুলে ধরতে? মানে কি বলতে চাইছিস তুই? মানে হলো নির্ভীক শর্মির বর আর এই বাড়ির জামাই, আর আয়াত হলো নির্ভীকের ভাই আর মারুফার হবু বর। এই জন্যই বলেছিলাম না জেনে কারো সম্পর্কে কিছু বলা উচিত নয়। বাবা নির্ভীক, আয়াত, আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের আমি আসতে বলেছিলাম, আর এসেই এইভাবে অপমানিত হতে হলো, তার জন্য ক্ষমা করে দিও বাবারা। আমি জানতাম না ভাবি এইভাবে ব্যাপারটাকে ঘোরাবে। ছি আঙ্কেল, এভাবে বলবেন না প্লিজ। আপনি এভাবে বললে আমার খারাপ লাগবে। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। সবাই চলো, অনেক কাজ বাকি আছে। তাড়াতাড়ি চলো, ঈদের একটা দিন, তাও অশান্তি লেগেই আছে। আব্বুর করা গলা শুনে বাড়ির ছেলেরা হন্তদন্ত হয়ে ছুটে দা ছুরি কাঁচি গোটা কয়েক গামলা নিয়ে বেরিয়ে পড়ল। ভাইয়া যাওয়ার আগে আমাকে মাথায় হাত রাখলেন। আমি ছলছল চোখে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া ইশারায় সব ঠিক হবে বলে চলে গেল। আমার খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে না, কারণ জেঠিমার এই ব্যবহারে আমি অভ্যস্ত, কিন্তু কোথাও একটা খারাপ লাগা থেকেই যাচ্ছে। নির্ভীক, আয়াত ভাইয়া, মারুফা, ওদের কত কথা শুনতে হলো আজ। এই সব ভাবতেই চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা জল। ঠিক তখনই নির্ভীক বললেন, ভুল মানুষদের জন্য নিজের চোখের পানিগুলো নষ্ট করিস না, ওগুলো অনেক মূল্যবান শর্মি। আর তোর এই চোখ থেকে ঝরা পানিগুলো শুধু তোর মন খারাপের চিহ্ন নয়, আরও অনেকের মন খারাপ করার কারণও বটে। তাই চোখের পানি মুছে ফেল। আজ আমি আসছি, একাই যাচ্ছি, কিন্তু এর পরের বার আমি একা যাব না, তোকে নিজের সাথে নিয়ে যাব। আমি ওনার দিকে তাকানোর আগে উনি চলে গেলেন। আয়াত ভাইয়াও গেলেন। তখনই মারুফা এসে আমার হাত শক্ত করে ধরে ফেলল। আমি ওর দিকে তাকাতেই ও আমার চোখের পানি মুছে দিল। কাল আব্বু যে কথাগুলো বলেছিল সেইগুলো ঠিক কতটা সত্যি আজ ভালোভাবেই বুঝতে পারছি আমি। যদি নিজের বাড়ির লোকই এমন কথা বলতে পারে, তাহলে বাইরের লোকজন আর কত কথা কি বলবে।
নিজেকে তো সামলে নিয়ে ঘরে চলে এলাম। মারুফাও নিজের বাড়ি ফিরে গেল। এখন আমার কানে একটা কথাই বাড়ি খাচ্ছে, একাই যাচ্ছি, কিন্তু পরের বার একা যাব না, তোকে নিজের সাথে নিয়ে যাব। বাস স্টপে এসে ওয়েটিং রুমে বসে আছি আমি আর মারুফা। 10টার বাসে রাজশাহীতে ফিরবো আমরা। আর এখন 9:39 বাজে, এখনো পুরো 21 মিনিট বাকি। কিন্তু এটা সমস্যা নয়, সমস্যা হলো আমাদের সিট নিয়ে, কারণ আমাদের দুইজনের সিট একসাথে হয়নি। মারুফার সিট ডান দিকের মাঝখানে আর আমারটা বাঁ দিকের মাঝখানে। এই মুহূর্তে টিকিট কাউন্টারে থাকা টাকলা ব্যাটার মাথাটা ফাটাইতে মন চাইছে আমার। কালকে বারবার করে বলে দিয়েছিলাম যেন আমাদের দুইজনের সিট একসাথেই হয়, কিন্তু না, ওই টাকলার নাকি খেয়ালই ছিল না আমার পাশে কে বসবে কে জানে। আমি তো ভেবেই নিয়েছি পাশে যেই বসুকটা কেন তাকে সরিয়ে মারুফাকে বসিয়ে দেবো। এসব ভাবতে ভাবতে বাস এসে গেল। ব্যাগ হাতে নিয়ে দুজনেই বাসে উঠে পড়লাম। জানালার পাশে বসে মারুফাকে এখানে আসতে বলবো, তার আগে কেউ ঝড়ের গতিতে এসে আমার পাশে বসে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য হতবুদ্ধি হয়ে গেলাম আমি। প্রায় 10 সেকেন্ডের পর পাশে তাকাতেই আমার পাশে নির্ভীককে আবিষ্কার করলাম। কচু পাতা রঙের টি শার্ট আর কালো 3/4 প্যান্টের, কানে হেডফোন লাগিয়ে ফোনের দিকে তাকিয়ে কি যেন করছেন। ওনার সামনে দিয়ে উঁকি দিতে দেখলাম মারুফার পাশের সিটে আয়াত ভাইয়া বসে আছেন। নাও হয়ে গেল। কিসের কি ভেবেছিলাম পাশের জনকে সরিয়ে মারুফাকে এখানে নিয়ে আসবো, কিন্তু তার হলো কই। আয়াত ভাইয়াকে তো আর ওর কাছ থেকে সরাতেই পারবো না, আর না নির্ভীক নিজের জায়গায় ছেড়ে উঠবে। কিন্তু ওনারা, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমাদের সিট পাল্টে দেওয়ার ব্যাপারটা তাহলে এরাই ঘটিয়েছে। আমি যখন এমন আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, ঠিক তখনই নির্ভীক বললেন, কি এত ভাবছো আমার একমাত্র বাবার একমাত্র বৌমা? ভাবছি আপনাকে কিভাবে এখান থেকে সরানো যায়। তা আমাকে সরিয়ে কাকে নিয়ে আসবে তুমি? আমার বেষ্টুকে। আর আমি বুঝি তোমার কেউ নই? আপনি তো আমার একমাত্র ননদের একমাত্র ভাই। বাহ, আমার কথা আমাকে রিটার্ন করা হচ্ছে। বেশ ভালো নকল করতে পারো তো তুমি। হঠাৎ করে আমার খেয়াল হলো উনি আমাকে তুমি করে বলছেন। ব্যাপারটা বুঝতেই আমি ওনার দিকে গোল গোল চোখে তাকালাম। উনি কি সত্যি আমাকে তুমি করে বললেন, নাকি আমি ভুলভাল ভাবছি? উনি আর চোখে আমার দিকে তাকিয়ে আবার ফোনের মধ্যেই মনোযোগ দিলেন। তারপর বললেন, ওভাবে তাকিয়ে আসো কেন? মনে হচ্ছে এলিয়েন দেখে নিয়েছো। আমি তো রীতিমতো হাঁ হয়ে গেছি। উনি সত্যি আমাকে তুমি করে বলছেন। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি আমায় তুমি করে বলছেন? তো না, মানে আপনি তো কখনো তুমি করে বলেননি, তাই আর কি। আপনার মুখে তুমি শুনে আপনাকে আমার এলিয়েনই মনে হচ্ছে। উনি এবার আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ওনার এমন দৃষ্টি দেখে আমি কিছুটা ভড়কে গেলাম। উনি সরু চোখে তাকিয়ে বলেন, নিজের এই ফালতু চিন্তা ভাবনা নিজের কাছেই রাখুন ম্যাম। আমি কোনো এলিয়েন টেলিয়েন নই। আই অ্যাম নির্ভীক চৌধুরী। আর আমার পাশে যে বসে আসে তিনি হলেন মিসেস নির্ভীক, তাই তাকে আমি তুমি করেই বলবো। কখনো শুনেছো কোনো বর তার বউকে তুই করে বলে? বলেন না, কিন্তু আপনি তো বলতেন। এখন হুট করে তুমি শুনতে কেমন জানি লাগছে আমার, কেন জানি অস্বস্তি লাগছে খুব। ওনার বলা তুমি শুনে ব্লাসিং হচ্ছি আমি। ইচ্ছে করছি জানালা দিয়ে পালিয়ে যাই। হুট করে উনি বললেন, এভাবে ব্লাশিং হচ্ছ কেন? এই মুহূর্তে তোমার গাল দুটো লাল হয়ে গিয়েছে। আমার সামনে এমনভাবে লজ্জা পেও না। বলা তো যায় না কখন তোমার টমেটো ভেবে খেয়ে ফেলি। এই মুহূর্তে আমি কি বলবো বুঝতেই পারছি না, তাই জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। আজ আর ওনার চোখের দিকে তাকানো হবে না আমার। আচ্ছা, এই লোকটা আমাকে এমন অস্বস্তিতে ফেলে কি আনন্দ পায় কে জানে। উনি কি আমার অবস্থাটা বুঝতে পারেন না, নাকি ইচ্ছে করে এমন করছেন উনি? ধুর, ভাল লাগে না। বাস রাজশাহীতে পৌঁছাতেই আমরা 4 জন নেমে গেলাম। মারুফার হোস্টেল আমাদের হোস্টেলের ঠিক উল্টো রাস্তায় এবং বেশ দূরেই। এখন কথা হলো গিয়ে আয়াত ভাইয়া কিছুতেই মারুফাকে এতখানি রাস্তায় একা যেতে দেবে না। ওনার এক কথা, উনি মারুফাকে পৌঁছে দিয়ে আসবেন, কিন্তু মারুফার ওনার সাথে যাবে না, কারণ এতে করে ওনার বাসায় পৌঁছাতে দেরি হবে। এই নিয়ে বেশ অনেকক্ষণ ধরে ওরা ঝগড়া করে চলেছে। আমি আর নির্ভীক হাঁ করে ওদের ঝগড়া দেখে যাচ্ছি। এরা এত ঝগড়া কি করে কে জানে। আমি এত অবাক হচ্ছি, কারণ মারুফা এত ঝগড়ুটে নয়, কিন্তু আয়াত ভাইয়ার সাথে কেন যে এত ঝগড়া, বিষয়টা প্রায় ভাবাই আমায়। ঝগড়ার মাত্রা বেড়ে যাচ্ছে দেখে আমি আর নির্ভীক প্রায় একসাথেই থামো বলে চেঁচিয়ে উঠলাম। দুইজন একসাথে বলাই আওয়াজটা বেশ জোরেই হলো। এতে করে মারুফার আয়াত ভাইয়া সহ আশেপাশে আরো অনেকে আমাদের দিকে তাকিয়ে রইল। নির্ভীক ভাইয়া এবার আশেপাশের লোকজন দিকে তাকালো, তারপর গলা ঝেড়ে বললেন, এখানে কি সিনেমা চলছে? আপনাদের কোনো কাজ নেই?
নির্ভীকের কথা শুনে সবাই আবার নির্ভীকদের কাজে মন দিল। এবার উনি আয়াত ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, দিন দিন কি ছোট হয়ে যাচ্ছিস নাকি? এভাবে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস? আর মারুফা, তোমাকে একা যেতে হবে না, আয়াত তোমাকে পৌঁছে দিবে। আর এই নিয়ে আর একটা কথা নয়। মারুফার কিছু বলতে গিয়েও পারল না। কিছু একটা ভেবে আয়াত ভাইয়ার সাথে চলে গেল। ওরা যাবার পর আমরাও চলে এলাম। নির্ভীক আমাকে পৌঁছে দিয়েই চলে গেলেন। আমি নিজের রুমে এসে দেখলাম রুম লক করা। তার মানে নীলা এখনো আসেনি। রাতে আসবে মনে হয়। আমার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলতে খুলতেই নীলাকে ফোন লাগালাম। ভেতরে এসে দরজা লক করতেই ও ফোন রিসিভ করলো। কিরে, কখন আসবি তুই? কালকে বললাম আমাদের সাথে আসতে, কিন্তু তুই তো বললিস কিনা কাজ আছে, আগেই চলে আসবি। তো এখনো তো আসার নামই নেই। ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে নীলা বলল, দোস্ত, প্রবলেমে পড়ে গিয়েছিলাম রে। আর সকালে ভাবি আর মায়ের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে। আজ আর আসতে পারবো না রে। এখন বেরোলেও রাত হয়ে যাবে অনেক, আর ভাইয়াও ছাড়বে না। আমি কাল বিকেলে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে বিছানার উপর রেখে বসে পড়লাম। আজ একা থাকতে হবে, ভাবতে কেমন লাগছে। কিছু একটা ভেবে আব্বুকে কল করে পৌঁছে গেছি জানিয়ে দিলাম। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। এই মুহূর্তে একটু ঘুমানোর দরকার। এতক্ষণ জার্নি করে এসে বসে থাকাটা সম্ভব হচ্ছে না আর। কিন্তু তার আগে শাওয়ার নিতে হবে। যেই ভাবা সেই কাজ। শাওয়ার নিয়ে এসে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙলো ফোনের রিংটনের শব্দে। চোখ খুলতে ইচ্ছে করছে না মোটেও, এমনকি ফোনটাও ধরতে ইচ্ছে করছে না। ফোনকে ফোনের জায়গায় রেখে আবার ঘুম। কিছুক্ষণ পর আবারও তুমুল শব্দে বেজে উঠল, কিন্তু আমিও আলসেমি ভাব বজায় রেখে চোখ বন্ধ করেই আছি। কিন্তু ফোন মহাশয় বেজেই চলেছে। শেষে বিরক্তি নিয়ে উঠে বসলাম। এতক্ষণে কলটা কেটে গিয়েছে। ফোন হাতে নিয়ে দেখলাম রাত 9টা বাজে। টাইম দেখে চোখ কপালে উঠলো আমার। আমি এতক্ষণ ঘুমিয়েছি? আবারও ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে বেশ সুন্দর করে লেখা নির্ভীক কলিং। বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, কোথায় ছিলে তুমি? কতবার কল করেছি তার হিসাব আছে? ফোন তুলছিলে না কেন বিয়াদব মেয়ে? আমি একটা হাই তুলে উত্তর দিলাম, এই একদম রাগ দেখাবেন না আমায়। একে তো অসময়ে ফোন করে আমার এত আরামের ঘুমটা নষ্ট করেছেন, তার উপর আবার মেজাজ দেখাচ্ছেন। এসব বাদ দিয়ে কি জন্য ফোন দিয়েছে সেটা বলুন তো। এই রে, কি বলে দিলাম। এখন নিশ্চয়ই রাক্ষসটা আমাকে কথা শোনাবে, নিশ্চয়ই আচ্ছা মতো বকে দিবে আমাকে। শর্মি, তুই যে কি করিস না। এখন এই রাক্ষসটার লম্বা চওড়া ভাষণ শুনতে হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে নরম স্বরে উনি বললেন, তুমি ঘুমাচ্ছিলে? তার মানে নিশ্চয় খাওয়া হয়নি তোমার। সকালেও তো খাওনি মনে হয়। আমি তো রীতিমতো অবাক। আমি তো ভেবেছিলাম উনি আমাকে বোকা দেবেন, কিন্তু উনি তো মিষ্টি করে কথা বলছেন। আমার কোনো সারা শব্দ না পেয়ে উনি আবারও বললেন, কি হলো বলো? আপনি এইটা জানার জন্য কল করেছিলেন? জি না, এটা বলার জন্য কল করিনি। 2 দিন পর তোমাদের একটা এক্সাম আছে, সেটা মনে করাতে কল করেছিলাম। মনে আছে নিশ্চয়ই। ওনার কথা শুনে আমার চেহারার রংটা উড়ে গেল। আমার তো মনেই ছিল না যে 2 দিন পর একটা এক্সাম আছে। উনি না বললে তো মনেও পড়তো না, আর আমি তো কিছুই পড়িনি। এবার কি হবে? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, একদমই মনে নেই, আমি তো কিছুই পড়িনি। এবার আমি কি করব? আপনি ঠিকই বলতেন, আমি একটা স্টুপিড। নিজের এক্সামের কথাও মনে রাখতে পারি না। নীলা ফিরেছে? আমি মরি আমার জ্বালাই, আর ইনি নীলার খবর নিচ্ছে। বাহ, খুব ভালো। কেন বলুন তো, নীলাকে দিয়ে কি হবে? পাল্টা প্রশ্ন না করে যা বলেছি তার উত্তর দে। নীলা ফিরেছে? না। কখন ফিরবে? কাল বিকালে। ওকে ওকে বলে ঠাস করে ফোনটা কেটে দিলেন উনি। আরে আজব লোক তো, আমাকে টেনশন ফেলে দিয়ে এখন উনি নীলাকে নিয়ে পড়েছেন। এবার আমি কি করব? নোক কামড়ে সব ভাবছি আর পুরো ঘর চক্কর কাটছি। আমার এক সমস্যা, ছোটোখাটো বিষয়ে প্যানিক হয়ে যাই। যেমন এই মুহূর্তে যেমন চক্কর না কেটে পড়তে বসলে তাও পড়াটা শেষ হতো, কিন্তু আমার সেটা মাথাতেও আসছে না। আমি তো চিন্তা নামক কোনো বিষয় নিয়েই ব্যস্ত। ঘড়িতে তাকিয়ে দেখি 9:30 বাজে। চিন্তা করতে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। জগেও পানি নেই, তাই জগ নিয়ে বাইরে এলাম পানি নিতে। সবাই নিজেদের মতো পড়াশোনায় ব্যস্ত, আর আমি কিনা পায়চারি করে সময় নষ্ট করছি। না, ঘরে গিয়ে পড়তে বসতে হবে। পানি নিয়ে ঘরে আসতে চোখ ছানা বড়া হয়ে গেল। আমার বেডের ওপর নির্ভীক বসে আছেন। উনি এখানে কি করে এলেন? আর ওনাকে কেউ দেখেনি তো আমার ঘরে আসতে? কেউ দেখলে তো? এসব ভেবেই আমি বেশ জোরেই বলে উঠলাম,
আপনি এখানে? আর কিছু বলতে পারলাম না। উনি ঝড়ের গতিতে এসে আমার মুখ চেপে ধরে দরজার কাছে লাগিয়ে দিলেন। তারপর দরজার সাথে চেপে ধরে বললেন, হিস, এইভাবে চেঁচাচ্ছ কেন? কেউ শুনে ফেলবে তো। আমার মুখ থেকে হাত সরিয়ে কিছুটা দূরে সরে গিয়ে বললেন, কোথায় গিয়েছিলে তুমি? পানি আনতে। কিন্তু আপনি এখানে কিভাবে এলেন? আর এত রাতে গার্লস হোস্টেলে এসে বসে আছেন কেন? কেউ দেখেনি তো আপনাকে? উনি বাঁকা এসে বললেন, এই নির্ভীক কোনো কাঁচা কাজ করে না মাই ডিয়ার ওয়াইফি। আমি তোমার বারান্দা দিয়ে এসেছি, আর কেউ দেখেনি। অনেক কষ্টেও দারোয়ান ব্যাটার চোখ ফাঁকি দিয়ে এসেছে। কেন আসতে গেলেন? কেউ যদি জানতে পারে যে আপনি এখানে, কিভাবে ভাবতে পারছেন? উনি হাসলেন। আমার হাত থেকে জগটা নিয়ে টেবিলে রেখে আমার হাত ধরে চেয়ারে বসিয়ে দিলেন। নিজের খাটের ওপর বসে একটা প্যাকেট খুলতে খুলতে বললেন, কি আর করব বলো, আমার বউটা যে টেনশনে শেষ হয়ে যাচ্ছে, তার উপর আজ সারাদিন এক দানাও মুখে তুলেনি। সেটা দেখেও না এসে পারে কি করে। এখন বেশি কথা না বলে খেয়ে নাও তো। আমিও বাধ্য মেয়ের মতো খেয়ে নিলাম। চোখ ভিজে আসছে বারবার। এই ছেলেটা আমার এত খেয়াল কেন রাখছে? ওনার এই ছোটোখাটো কেয়ারগুলো যে আমার অভ্যাস নষ্ট করে দিচ্ছে। এই কেয়ারগুলো দেখে বড্ড ভয় লাগছে আমার। যদি কখনো এসব হারিয়ে যাই, তখন কি করব আমি? খাওয়ানো শেষ করে বই খুলে পড়তে লাগলেন আমায়। ভুল হলেই ওনার রাগী চোখগুলো দেখতে হচ্ছে আমায়। এতক্ষণে বুঝলাম নীলার কথা কেন জিজ্ঞেস করছিলেন উনি। কিন্তু কেন জানি না, পড়াগুলো খুব সুন্দরভাবে মাথায় গেঁথে যাচ্ছে। আগেও এমনই হতো। মেডিকেলে ভর্তি হওয়ার আগেও এইভাবে পড়াতেন আমায়। তখন একটা ভুল করলেই কান ধরে উঠবোস করাতে হতো আমায়। কথায় কথায় মারার হুমকি দিতেন। তখন যদি জানতাম আমাকে মারতে ওনার হাত কাঁপে, তাহলে সত্যি বলছি দুষ্টুমি করে ওনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতাম আমি। বিকেল 5টা, পরীক্ষা শেষ। হলের বাইরে দাঁড়িয়ে নীলার জন্য অপেক্ষা করছি। যতটা ভেবেছিলাম ততটা খারাপ হয়নি এক্সামের আজকে। এই 2 দিন একটানা পড়িয়েছে আমায়। সেই দিন পুরো রাত জেগে পড়িয়ে ভোর 4টের দিকে বাড়ি ফিরে গেছেন উনি। আর একটুর জন্য দারোয়ানের হাতে ধরা পড়েনি। পরে 2 দিন কলেজ আসার পর থেকেই ওনার মাস্টারগিরি শুরু। কিছুক্ষণের জন্য ভেবে নিয়েছিলাম ওনাকে ডক্টর কম প্রফেসর বেশি। এসব ভাবতেই সেখানে এসে উপস্থিত হলেন তিনি, মানে আমার ডাক্তার বর। ওনার কি সারাদিন কোনো কাজ টাজ নেই? সব সময় আমার সামনে কি করে যে পড়ে থাকে কে জানে। উনি তাড়া দিয়ে বললেন, চলো তাড়াতাড়ি, আমরা এক জায়গায় যাব। বলা নেই কওয়া নেই হুট করে এসে বলছে চলো তাড়াতাড়ি। আমরা কোথায় যাব? আরে আমাকে কি কাঠের পুতুল পেয়েছেন নাকি? আমি বললাম আমি এখন বাসায় যাব। উনি সরু চোখ করে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি মারুফাকে বলে দিচ্ছি যে তার বান্ধবী তার সাথে কফি খেতে চায় না। মারুফাকে বলবেন মানে? সেও আসবে নাকি? মারুফা আয়াত দুজনেই আসবে। তুমি তো যাবে না, তাহলে থাকো, আমি একাই যাচ্ছি। এই রে, এইবার কি হবে? মারুফা নির্ঘাত আমার জান নিয়ে নেবে। কিন্তু নীলাকে একা রেখে কি করে যাব? এদিকে নির্ভীকও চলে যাচ্ছে। ওনাকে পেছন থেকে ডেকে বললাম, আমি যাব, কিন্তু নীলা। ওকে নিয়ে চিন্তা করতে হবে না, ওকে আয়াস সামলে নেবে। এখন চলো। আয়াস? ও আমি তো ভুলেই গিয়েছিলাম আয়াসের কথা। তারপর আমাকে নিয়ে নির্ভীক পাশের একটা ক্যাফেতে নিয়ে এলো। মারুফা আর আয়াত ভাইয়া আগে থেকে সেখানে ছিল। আমরা গিয়ে সেখানে বসলাম। সবাই কথা বলছে আর কোল্ড কফি পান করছে। কিন্তু আমার কেন জানি না এখন কফি পান করতে ইচ্ছে করছে না, তাই আর খেলাম না। সবাই একসাথে বেশ খানিকটা সময় কাটিয়ে সেখান থেকে বাইরে এলাম। এখন সন্ধ্যা 6টা বেজে 10 মিনিট। কিছুক্ষণ পরই অন্ধকার হয়ে যাবে চারপাশে। আয়াত ভাইয়া মারুফাকে হোস্টেলে ছাড়তে গেলেন। আর যাই হোক, এখন একটা মেয়েকে কিছুতেই একা ছাড়া যায় না। মারুফা প্রথমে না বললেও পরে রাজি হয়ে যায়। এখন আমি নির্ভীকের বাইকে, উনি আপন মনে বাইক চালাচ্ছেন। হঠাৎই রাস্তার পাশে একটা জায়গা বাইক থামালেন উনি। আমাকে কিছু বলতে না দিয়েই কোথায় যেন চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে 2 কাপ ধোঁয়া ওঠা গরম কফি নিয়ে ফিরে এলেন। আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি একটা কাপ আমাকে দিলেন আর একটা নিচে নিয়ে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। আমাকে ওনার পাশে বসিয়ে দিলেন। আমি এখনো হাঁ করে তাকিয়ে আছি। উনি বললেন, এই যে তুই কফি একটুও মুখে দিসনি সেটা দেখছি আমি, কিন্তু এখন এটা খেয়ে নে। এখনকার পরিবেশটাও বেশ সুন্দর, তোর ভালো লাগবে। আমি মুচকি হেসে কফিতে চুমুক দিলাম, সাথে টুকটাক কথা বলছি। আসলেই এখন পরিবেশটা অনেকটাই ভালো। সূর্য ডুবেছে, চারপাশে লাল আভা ছড়িয়ে গিয়েছে। সেই লাল আলো ওনার মুখে এসে পড়ছে, অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে। ওনার এই ছোটোখাটো কেয়ারগুলো খুব বেশি টানে আমায়। উনি আগেও তো এমন করতেন, কই তখন তো এমন হয়নি। তাহলে এখন কেন এমন হচ্ছে অনুভূতিটা আমার? আচ্ছা, এই অদ্ভুত অনুভূতির নাম কি? এটা কি ভালোবাসা নাকি পবিত্র সম্পর্কের টান? হয়তো দুটোই।
ক্লাসরুমের বসে নীলার দিকে রাগী চোখে তাকিয়ে আছি আমি, আর ওর গালে হাত দিয়ে বসে সে কখন থেকে কি যেন ভেবে চলেছে। এই পর্যন্ত প্রায় 50 বার জিজ্ঞেস করেছি কি হয়েছে, এইভাবে বসে আছিস কেন, কিন্তু ওনার কোনো রূপ উত্তরই দূরের কথা, আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এবার আমার রাগ লাগছে, একদম রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে ওর কানের কাছে গিয়ে বেশ জোরেই বললাম, কি রে, কি হয়েছে তোর? ও সাথে সাথে ও নিজের কান চেপে ধরলো, তারপর বলল, এরকম চেঁচাচ্ছিস কেন, কি হয়েছে? এতক্ষণ ধরে ডেকেই চলেছি, অথচ ওনার কোনো সারা শব্দই নেই। এখন আবার বলছে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? রাগে গজগজ করতে করতে বললাম, তোর কি হয়েছে তাই ক, এতক্ষণ ধরে ডাকতাসি কিন্তু তুই তো শুনতাসিস না, ওই কার কথা ভাবতাস তুই? ও মুখটা বাংলার 5-এর মতন করে বলল, দোস্ত আর কয়েকদিন পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আর জাহিদ স্যার বলেছে 60% কম পেলে নাকি বাসায় ফোন করে প্যারেন্টস ডাকা হবে। সেই চিন্তায় চরম চিন্তিত আমি। আমার তো মনে হয় টেনে টুনে 50% উঠবে না। আমি ওর দিকে ভ্রু কুঁচকে তাকালাম। বলে কি এই মেয়ে, যে কিনা সব পরীক্ষায় সবসময় 85%-এর উপরে পায়, সে কিনা মাত্র 60%-এর জন্য এত চিন্তা করে যাচ্ছে? ভাবা যায় এগলা? এটা নিঃসন্দেহে অসহ্যকর। মন তো চাইছে ওরে নর্দমায় চুবাই দিই। আমি ওর মাথায় একটা গাঁটটা মেরে বললাম, ঢং কমাই কর, 90% পাবি সেটা আমার জানা আছে, আর যাইরা ঢং না কইরা ক্যান্টিনে চল, আমার ক্ষুধা লাগছে। ওকে আর একটা কথা বলারও সুযোগ না দিয়ে টেনে ক্যান্টিনে নিয়ে আসলাম, না হলে আবার ওর ড্রামা শুরু হবে। প্রত্যেক পরীক্ষার আগে ওর প্যানপ্যানানি শুরু হয়, যেমন দোস্ত আমার 5 মার্কও উঠবে না, টেনে টুনে পাস করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রেজাল্টের সময় দেখা যায় হাইয়েস্ট নাম্বারও পেয়েছে, তখন আবার শুরু হয় ড্রামা। এইসবের জন্য মাঝে মাঝে মনে হয় ওরে কলা গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে কলার মোচা দিয়ে পিটাই। ক্যান্টিনে এসে চেয়ার টেনে বসে পড়লাম আমরা। নুডলস অর্ডার করে খেতে শুরু করলাম, কিন্তু নীলা মহারানী এখনো মুখ ভার করে বসে আছে। এবার আমি চুল টেনে ধরলাম, ও রাগি চোখে তাকিয়ে ইশারায় বললাম, খা, নয়তো আরো খারাপ হয়ে যাবে। আমার চোখ রাঙানিতে কাজ হলো, ও খেতে শুরু করলো। আমরা খাচ্ছি আর টুকটাক কথা বলছি। ঠিক তখনই কোথা থেকে ঝড়ের গতিতে আমাদের টেবিলের সামনে এসে উদয় হলো নির্ভীক। তারপর ঠাস করে পাশের চেয়ারে বসে পড়লেন। 1 সেকেন্ডের জন্যই তো আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল আমার। কেউ এমন হুটহাট এসে ঠুস ঠাস করে বসে পড়লে এমনই তো হবে। নিজেকে স্বাভাবিক রেখে ওনার দিকে একবার আর চোখে তাকিয়ে আবার খাওয়াই মনোনিবেশ করলাম, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। নীলা আর ওনার গা জ্বালানোর কথাবার্তা শুনে মুহূর্তে খাওয়া উঠে গেল আমার। আর নীলাকেও দেখো, এতক্ষণ ধরে মুখটা বাংলা 5-এর মতন বানিয়ে রেখেছিল, আর এখন নির্ভীককে দেখে মুখে কি সুন্দর হাসি ফুটেছে। হেসে হেসে ওনার সাথে কথা বলে চলেছে এই মেয়ে। এখানে যে আমি নামক কোনো মানুষ উপস্থিত আছি সেটা ওনাদের চোখেই পড়ছে না। কেন রে, আমার সাথে তো কখনো এমনভাবে কথা বলিস না। দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলাম, কিন্তু কারোর কোনো হেলদোলই হলো না। কিছুক্ষণ পর নির্ভীক আমার দিকে তাকিয়ে বললেন, জানো আয়াত আর মারুফার বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে। মারুফাদের ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই ওদের বিয়ে। কাল মেজো চাচ্চু বলল। আয়াত তো এক্সাইটমেন্টের থালায় কাল ঘুমাতেই পারেনি, আর এই এক্সাইটমেন্ট লুকাতে না পেরে মারুফাকেও একথা নেচে নেচে বলে দিয়েছে, বিনিময়ে ঝাড়িও খেয়েছে। ওনার কথা শুনে চোখ দুটো চিকচিক করে উঠলো আমার, মুখে আবার একটা হাসি ফুটে উঠলো। বেষ্টুর বিয়ে খাবো ভাবতেই অন্যরকম আনন্দ লাগছে, কিন্তু মারুফার ওপর রাগও লাগছে। কুত্তি আমাকে কিছুই জানালো না। সে যাই হোক, আমি তো ব্যাপক খুশি, ইচ্ছে করছে উড়াধরা ড্যান্স দিই। নীলা বিস্ময় নিয়ে বলল, ভাইয়া একটা প্রশ্ন ছিল, কিছু মনে করবেন না। আমি যতদূর জানি আপনি আয়াত ভাইয়ার বড়, তাহলে উনি আগে বিয়ে করছে আর আপনি না, মানে আপনি তাহলে কবে বিয়ে করবেন? নীলার কথা শুনে হাসলেন উনি, বললেন, আমার বিয়ে তো হয়ে গিয়েছে নীলা। সত্যি? তা কে সেই মেয়ে? আর কেউ কিছু জানে না আপনার বিয়ের ব্যাপারে? না মানে কেউ তো কিছু বললো না। আর কতদিন হলো বিয়ে করেছেন? নীলার কথায় চুপসে গেলাম আমি। নির্ভীকের দিকে আর চোখে তাকাতে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হাসছেন। ওনার মতিগতি ভালো ঠেকছে না আমার। আমি কয়েকটা শুকনো ঢোক গেলাম। এবার কি হবে? উনি নীলাকে বলে দেবেন না তো যে আমি ওনার বউ?
এটা নীলা জানলে আমাকে খবর করে ছেড়ে দেবে। এতগুলো মানুষের সামনে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। এইসব ভাবছি আর টেবিলে থাকা ও আচারের বয়াম থেকে আচার পেটে চালান করছি। আমার দৃষ্টি অস্থির, একবার নীলার দিকে তাকাচ্ছি তো আর একবার নির্ভীকের দিকে। আজ আমার কপালে রাহু কেতু শনি সবই আছে। নির্ভীক বললেন, এই তো 5 মাস হবে। আসলে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে, তাই কাউকে জানানো হয়নি আর কি। তো কে সেই মেয়ে? আমার তো রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা, টেনশনের মাঠালাই আচার খেয়ে চলেছি। নীলা আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি রে এত আচার খাচ্ছিস কেন? পেট ব্যথা করবে তো। আমি কিছু বলার আগে নির্ভীক বললেন, এই অবস্থায় এমনই হয়। মানে? মনে হচ্ছে ও প্রেগনেন্ট। ওনার কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই ছেলেটা বলে কি? এত বড় মিথ্যাচার! নীলা রীতিমতো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কড়া গলায় নীলা বলল, কি বলছেন কি ভাইয়া? ওর কি বিয়ে হয়েছে নাকি যে ও ও বিয়ের আগেই? না না না, এটা হতেই পারে না, আপনি মজা করছেন। নির্ভীক আর চোখে আমার দিকে তাকালো, তারপর সোজা হয়ে বসে নীলাকে বলল, আমি কখন বললাম যে ওর বিয়ে হয়নি? ওর তো বিয়ে হয়ে গিয়েছে, তাও 5 মাস আগে, এবং আমার সাথে। ও আমার বউ, তাই না বউ? আমি অসহায় ভাবে ওনার দিকে তাকিয়ে আছি। নীলার দিকে তাকাতেই দেখলাম ও রাগে ফুঁসছে। আমি ওকে কিছু বলবো তার আগেই ও উঠে দাঁড়িয়ে জোরে সোরে ঝাড়ি মারলো আমায়। ও ঝাড়ি শুনে আশেপাশে সবাই আমাদের দিকে তাকালো। ও কিছু বলতেই যাচ্ছিল, তখনই একবার আশেপাশে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে বলল, হোস্টেলে আয়, তোর মজা বুঝাচ্ছি। আমি অসহায় ভাবে ওর দিকে তাকালাম, কিন্তু ও কোনো রকম ভ্রুক্ষেপ না করে গটগট করে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ রোবটের মতো বসে থেকে আমি ওর পেছন পেছন দৌড় লাগালাম, কিন্তু ধরতেই পারলাম না। ও একটা রিক্সা নিয়ে চলে গেল। আমি গেটের বাইরে এসেও ধরতে পারলাম না। যা, এবার কি করব আমি? তখনই অনুভব করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরতেই দেখি নির্ভীক হাসি মুখে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে আমার রাগ উঠে গেল, কিন্তু এতে ওনার কোনো ভাবান্তরই হলো বলে মনে হলো না। উনি উল্টে আমার হাত ধরে টেনে ওনার বাইকের সামনে দাঁড় করালেন, বাইকে উঠতে বললেন, কিন্তু আমি উঠলাম না। এবার উনি জোরে বাইকে বসিয়ে বাইক স্টার্ট দিলেন, সোজা সেই দিনের নদীর পাড়ে নিয়ে এলেন। আমি গাল ফলিয়ে গিয়ে নদীর পানিতে পা ডুবিয়ে বসে পড়লাম। এক মনে পানির দিকে তাকিয়ে আছি আর ভাবছি নীলাকে কিভাবে বোঝাবো। বেশ কিছুক্ষণ পর উনি আমার পাশে বসলেন। ওনার দিকে তাকাইতে দেখলাম ওনার 2 হাতে 2টো তালপাতার প্লেট ভর্তি ভেলপুরি। তারপর ভেলপুরি দেখেই সব চিন্তা ভাবনা গায়েব হয়ে গেল। ওনার হাত থেকে একটা প্লেট কেড়ে নিয়ে এলাম, বেশ আয়েস করে খাচ্ছি। রাজশাহীর ভেলপুরি জাস্ট অসাধারণ খেতে। প্রায় প্রত্যেক সপ্তাহে আমি আর নীলা ভেলপুরি খেতে বের হই, মাঝে মাঝে মারুফাও যাই আমাদের সাথে। তুমি একাই খেয়ে যাচ্ছ, আমার দিকে একবার দেখছোও না। ওনার আওয়াজ শুনে ওনার দিকে তাকালাম। উনি গাল ফুলিয়ে বসে আছেন, বেশ কিউট লাগছে দেখতে। আকাশি শার্ট, ব্ল্যাক প্যান্ট, এলোমেলো চুল, পুরাই বাচ্চা ছেলের মতো লাগছে। উনি ছোট বাচ্চাদের মতো করে বললেন, খাইয়ে দাও। এত কিউট করে বললে কে না খাইয়ে দেবে? কিন্তু এই মুহূর্তে আমি ওনার উপর রেগে আছি, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। উনি আবার বললেন, কি হলো, দিবে না? না। কেন? আমি আপনার উপর রেগে আছি। আপনি নীলাকে মিথ্যা কেন বললেন? কই মিথ্যা বলছি? আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, এটা তো সত্যি। সেটা না, আপনি বলেছেন আমি প্রেগনেন্ট, এটা কেন বললেন? আমি কি প্রেগনেন্ট নাকি যে আপনি বললেন? ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্য আমার মিষ্টি বউটি গাল ফুলিয়ে বসে আছে। তো ম্যাডাম, আপনি কি জানেন গাল ফুলিয়ে বসে থাকলে আপনাকে অনেক বেশি কিউট লাগে? উনি কি আমাকে কিউট বলে কথা ঘোরাতে চাইছেন নাকি? হতেও পারে। আমি ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম, যার অর্থ এটা আমার প্রশ্নের উত্তর নয়। উনি হেসে দিয়ে বললেন, তুমি তখন যেভাবে আচার খাচ্ছিলে তাতে তো তাই মনে হচ্ছিল যে তুমি প্রেগনেন্ট। ডোন্ট ওয়ারি, এই মিথ্যাটাকে সত্যি বানানোর দায়িত্ব আমার। প্রেগনেন্ট নও তো কি হয়েছে, কিছুদিন পর হয়ে যাবে। ওনার কথা শুনে আমি কি রিয়াকশন দেব? আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই উনি শরীর কাঁপিয়ে হেসে উঠলেন। রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছেন উনি। আমি ভ্রু কুচকে তাকালাম ওনার দিকে। উনি হাসি থামিয়ে বললেন, তুমি এমনভাবে রিয়াক্ট করছো যেন... কি? থাক, বললাম না, এখন খাইয়ে দাও তো বউ। আমি ওনার এমন ইনোসেন্ট ফেস দেখে আর কিছু বলতেই পারলাম না। ওনাকে খাওয়াতে লাগলাম। এই মুহূর্তে নীলা যে আমার উপর রেগে আছে সেটা ভুলে গিয়েছি আমি।
ওনার এমন ইনোসেন্ট ফেস দেখে আমিও আর কিছু বলতে পারলাম না। কি নিঃসংকোচ আবদার ওনার। আমি ওনাকে খাওয়াতে লাগলাম, উনিও আমাকে খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষে কিছু একটা ভেবে ওনাকে পানি ছুটতে লাগলাম। একটা না কয়েকবার পানি ছুটতেই উঠে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। উনি রাগী চোখে আমার দিকে তাকিয়ে হাত মুখ ঝাড়া দিলেন। আমি তো হেসেই খুন। উনি কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে তবে রে বলেই তেড়ে এলেন। আমিও ছুটতে লাগলাম। আমি আঁকা বাঁকা পথে ছুটছি, মাঝে মাঝে গাছের আড়ালে লুকাচ্ছি, আবার দৌড়াচ্ছি। কিন্তু এই দৌড়াদৌড়ি বেশিক্ষণ স্থায়ী হলো না, ধরা পড়েই গেলাম ওনার হাতে। উনি পেছন থেকে আমার হাত টেনে ধরে আছেন। আমি তো ভয়ে শেষ। উনি কি এবার আমাকে পানিতে ফেলে দিবে নাকি? আমি ওনার দিকে ফিরে তাকানোর আগেই হাঁচকা টান দিতেই আমি ওনার ওপর গিয়ে পড়লাম। দুই হাতে আমার কোমর জড়িয়ে ধরে উনি আমাকে আরো কাছে টেনে নিলেন। আমার হাত ওনার দুই কাঁধে। আমি ভয়ে ভয়ে ঘাড় উঁচু করে ওনার দিকে তাকালাম। কি আর করার, কোথায় উনি 6 ফুটের লম্বা একটা খাম্বা, আর কোথায় আমি 5 ফুট 3 ইঞ্চির পিচ্ছি একটা মেয়ে। ওনার ঘাড়ের নিচেই তো পড়ে আছি আমি, তাই আমি উঁচু করে তাকাতে হলো আমায়। আমি অসহায় মুখ করে তাকিয়ে আছি। উনি বাঁকা হেসে বললেন, আমাকে পানি ছোড়ার শাস্তি তো তোমাকে পেতে হবে। আমার মুখে পানি ছিটিয়ে তুমি পালিয়ে যাবে, সেটা তো হতে পারে না। তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? ওনার কণ্ঠ শুনে আঁতকে উঠলাম আমি। কেমন যেন ঘোর লাগা গলায় বললেন। আমি কিছু বলার আগে উনি আমার দিকে কিছুটা ঝুঁকে এলেন। ওনাকে এতটা কাছে দেখে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আমার। আমি খিচে চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর কাঁধের উপর গরম হাওয়া জাতীয় কিছু অনুভব করলাম। আমি চোখ খুলতেই উনি ফিসফিস করে বললেন, হোয়াট এ কিউটি বিউটি শাইন ওয়াইফি। এই জিনিসটা আমার নজর এড়ালো কি করে? একদম পারফেক্ট। উনি ঠিক কি বলতে চাইছেন বুঝতে পারছি না আমি। কিউটি বিউটি সাইন, এটা দেখি মিন করতে চাইছেন? উনি কি সোজা আমার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোমার ঠোঁটের নিচে এত সুন্দর একটা তিল আছে, সেটা তো আমি জানতামই না। মাশাআল্লাহ। ওনার কথা শুনে আমার হাত সোজা তিলটার ওপর চলে গেল। আসলে দূর থেকে কেউ বুঝতে পারবে না যে এটা আমাদের ঠোঁটের নিচে একটা কালো তিল আছে। উনি আমার কপালে একটা চুমু দিয়ে একটু দূরে সরে দাঁড়ালেন, তারপর বললেন, অনেকক্ষণ তো হলো, এবার চলো। তার উপর তোকে নীলার রাগও ভাঙাতে হবে। চল চল। বলেই উনি বাইকের দিকে হাঁটা দিলেন। আমি কিছুক্ষণ থম মেরে থেকে মুচকি হেসে ওনার পেছন পেছন ছুটলাম। রইল বাকি নীলার রাগ ভাঙানো। ওটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। ওর রাগ যে কি করে ভাঙাতে হয় সেটা খুব ভালো করেই জানা আছে আমার। ঘরে ঢুকতেই একটা বালিশ উড়ে এসে আমার মুখের উপর পড়বে, ঠিক তখনই ধরে ফেললাম আমি। এটা যে নীলার কাজ সেটা বুঝতে বাকি রইল না আমার। মুখের কাছ থেকে বালিশটা সরাতে দেখলাম নীলার রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজ যে আমার উপর সুনামি বইয়ে দেওয়ার প্ল্যানিং করছে সেটা এতক্ষণ ধরে ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমিও বালিশটা হাতে রেখেই বললাম, নীলু। আমি আর কিছু বলার আগেই ও তেড়ে এলো আমার দিকে। আমি তো ভোঁদর, ও আমার পেছনে ছুটছে আর আমি হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মারছে। এইরকম করে শুধু আমাদের রুমটাই নয়, আরও কয়েকটা রুমের পুরো নাজেহাল অবস্থা। আমি তো কোনো রকম পাশ কাটিয়ে বেঁচে যাচ্ছি, কিন্তু বেচারার জিনিসপত্রগুলো শাস্তি পাচ্ছে। কিছুক্ষণ পর আমি থেমে গেলাম। ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এইভাবে সবার ঘরে জিনিসপত্র ছুঁড়ে মারাটা রীতিমতো বেয়াদবি। আমি পেছন ঘুরে তাকালাম, কিন্তু ও আসছেই। আমিও নিজেকে বাঁচাতে ছুটলাম। ছুটতে ছুটতেই বললাম, আমার উপর রাগ বেচারা জিনিসপত্রগুলোর উপর বের করছিস কেন? আমার তো কিছু হচ্ছে না, কিন্তু ঘর বাড়ি লন্ডভন্ড হচ্ছে ঠিকই। ও হাতে থাকা কাঠের ফুলদানিটা আমার দিকে ছুঁড়তেই আমি নিচু হয়ে গেলাম, আর ফুলদানি পাশের দেয়ালে গিয়ে বাড়ি খেল। আর একটা বস্তু হাতে তুলে নিতে বলল, ভাঙু কাজ সব ভেঙে ফেলবো আমি। এত বড় একটা কথা তুই আমাকে জানালি না? তোকে তো আমি। আবার শুরু হলো দৌড়। আজ কি খালি দৌড়াদৌড়ি করবো নাকি? আমি বললাম, সরি না দোস্ত, সবকিছু এমন ভাবে হয়ে গেল যে আমি বুঝতেই পারছিলাম না, ক্ষমা করে দে না রে বাবা। ও রেগে বলল, সরি মাই ফুট। এখন কেন এসেছিস রাগ ভাঙাতে? যা না যা, তোর বরের সাথে প্রেম করে বেড়া যা। আমি আমাদের রুমে এলাম। নীলাও আসলো পিছু পিছু। হঠাৎ কিছুর সাথে পা লেগে হুমড়ি খেয়ে খাটের উপর পড়ে গেলাম। নীলা এসে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দিল, তারপর গাল ফুলিয়ে বসে পড়লো। আমিও ঠিক বালিশ দিয়ে মারতে লাগলাম তো ওকে। তারপর আর কি শুরু হলো বালিশ ফাইটিং। বেশ কিছুক্ষণ পর দুজনে থেমে হু হা করে হেসে উঠলাম। ভালোই ছিল ব্যাপারটা।
অনেকদিন পর বালিশ দিয়ে ফাইটিং হলো। নীলা হাসি থামিয়ে বলল, কলেজ লাইফে আমি যখন বলতাম দোস্ত নির্ভীক ভাইয়া মনে হয় তোকে পছন্দ করে, মনে হয় কেন আমি 200% শিওর যে নির্ভীক ভাইয়া তোকে ভালোবাসে, তখন কি বলতিস না তুই ভুল ভাবছিস। আবার যখন বলতাম তোদের দুজনের মধ্যে কি ফোড়ন চলে, তুই বলতিস কিছুই না। কিন্তু এখন তো দেখছি তোরা সেই ফোড়ন দিয়ে আচারও বানিয়ে ফেলেছিস। আচার? ও তুই ভুল ভাবছিস, এমন কিছুই না। থাম তো দোস্ত, আর মিথ্যা বলিস না। দোস্ত কাজটা কি ঠিক করলি? আমি খালামণি হব আর তুই সেটা আমাকে একবারও জানালি না পর্যন্ত। আমি ঘুরু কুচকে তাকালাম ওর দিকে, রাগে লোক নিয়ে বললাম, ওই কিসের খালামণি? হ্যাঁ কিসের খালামণি? তুই কোনো খালামণি টালামণি হচ্ছিস না, ওটা উনি এমনি বলেছেন। আর তুই হাদি ঠিক বিশ্বাস করে নিলিস, যত সব। তার মানে তুই? না নেই। কাহিনী কি বলতো, তোর বিয়ে হলো কি করে? আমি ওকে সবকিছু বললাম। সব শুনে নিলা কিছুক্ষণ আমার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে তারপর হো হো করে হেসে ফেললো। ওর এমন উদ্ভব হাসি দেখে কিছুক্ষণের জন্য ভেবাচাকা খেয়ে গেলাম আমি হাসার মতো কি বললাম, ও হাসি থামিয়ে বলল, দোস্ত এটা তুই মানতে বাধ্য যে নির্ভীক ভাইয়া তোকে অনেক ভালোবাসে আর তুইও। খালি আমি জিজ্ঞেস করলে তোমার ভীমরতি ধরে, কেউ আমাকে বন্ধু ভাবে না। মারিফাও আয়াত ভাইয়ার কথা বলেনি আর তুইও বললি না। ওর কথা শুনে ভ্রু কুচকে তাকালাম আমি। ড্রামা কুইনের ড্রামাবাজি শুরু হয়ে গিয়েছে। আমি বললাম, আর তুমি যে আয়াসের সাথে তলে তলে টেম্পো চালাও, সেটা কই ছিল আমাদের? ও দাঁত দিয়ে জিভ কেটে বলল, সেটা বড় কথা নয়, বড় কথা হলো নির্ভীক ভাইয়া আমার এই বান্ধবীটাকে চুপি চুপি অনেক ভালোবাসে, খালি মুখে প্রকাশ করে না। আর আমার এই বান্ধবীটাও তাই। বড় কথা হলো 2 দিন বাদে আমাদের এক্সাম, তাই এখন আমাদের পড়াশোনা করা উচিত। বাবারে কি ঝড়টাই না গেল আজ। আর সত্যি কি আমি নির্ভীককে চুপি চুপি ভালোবাসি? হয়তো, অবশ্যই ভালোবাসি। আফটার অল হি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড। হঠাৎ মনে হলো আমরা দুইজন শুধু আমাদের রুমটাই নয়, অন্য রুমগুলোর 12টা বাজিয়ে এসেছি। ভাগ্যিস আপুরা কেউ নেই এখন, সবাই এখনো ফেরেনি। কিন্তু ফিরতেও তো বেশি সময় বাকি নেই। আপুরা ফেরার আগে সব ঠিকঠাক করতে হবে, না হলে আমাদের যে কি অবস্থা হবে কে জানে। একে তো এখানকার বেশিরভাগই আমাদের সিনিয়র, মুখের উপর কথাও বলতে পারবো না। তার থেকে যা যা বিগড়েছি সব ঠিক করাই ভালো। নীলাকে একটা গুঁতো মেরে বললাম, ওই এখন এইভাবে বসে থেকে যাবে না, সবার রুম তো পুরাই আওলাই ফেলাইছি, সেইগুলাস তো আগে ঠিক করা লাগবে নাকি? সবাই ফিরে যদি দেখে তাদের রুমের উপর দিয়ে ভূমিকম্প হয়ে গেছে, তাহলে আমাদের উপর দিয়ে নির্ঘাত সুনামি বয়ে যাবে। চল চল তাড়াতাড়ি সব ঠিকঠাক করে দিই, হাতে বেশি সময় নেই। করতি তুই জিনিসপত্র ছুঁড়বি ভালো কথা, আমাদের রুমের গুলো ছোড়, অন্যদের গুলো কেন ছড়লি? এবার সব আমাদেরই তো করতে হবে, আলগা ঝামেলা সব। আমার কথা শুনে জিভ কাটলো নীলা, মুখ কাচুমাচু করে বলল, সরি এখন চল সব ঠিক করে, আমাকেও পরে বকতে পারবি। তারপর দুইজন মিলে সব গুছিয়ে ফেললাম, একদম ঝকঝকে তকতকে করে ফেললাম। রুম গুছিয়েছি। সব কাজ শেষ হতেই প্রায় সন্ধ্যা 6টা বেজে গেল। গোছানো শেষ হতে না হতেই আপুরা সবাই চলে এলো। আমরা একদম গুড গার্ল হয়ে নিজেদের রুমে বসে পড়াশোনা করছি। আমরা তো লক্ষ্মী মেয়ে, আপুদের রুমে তো আমরা যাইনি। পড়তে পড়তে রাত 9টা বেজে গিয়েছে। তখন নীলা মহারানীর ফোন বেজে উঠল। ওর ভাইয়া কল করেছে। ওর ফোন ধরে বারান্দায় চলে গেল। আমিও ফোন হাতে নিয়ে আমার বেডের জানালার পাশে বসে আছি। জানালা দিয়ে বাইরে চোখ যেতেই দেখলাম দূরে আম গাছের সাথে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত রাতে ওখানে কে দাঁড়িয়ে থাকতে পারে? কে সেটা বোঝার জন্য আরেকবার তাকাতেই আমি অবাক। ও মা, এখন কেউ নেই তো, কোথায় গেল? আমি তো স্পষ্ট দেখলাম কেউ ওখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু এত তাড়াতাড়ি কোথায় ভ্যানিশ হয়ে গেল? এর মাঝেই আমার ফোন মহাশয় কাঁপতে লাগলেন। মারুফা কল করেছে। ফোন ভাইব্রেশন থাকায় কাঁপুনি দিয়েই বোঝাচ্ছেন আমাকে তোলো আর কানে লাগাও। ফোনটা কি রিসিভ করব না থাক রিসিভ করব না, একটু বুঝুক কেমন লাগে। ওর বিয়ের খবর আমাকে জানালো না, আর এর জন্য শাস্তিটা বেস্ট। কিন্তু আমিও তো বলিনি আমার বিয়ের কথা, তাতে কি? আমার ব্যাপারটা আলাদা ছিল। ও তো আর আমার মতো হুট করে বিয়ে হয়ে যায়নি যে আমাকে জানাতে পারবে না। ধরবো না তোর ফোন, এই ভেবে ফোনটাকে সাইলেন্ট করে রাখলাম।
এখন যত খুশি কল কর, কিন্তু আমি রিসিভ করব না। ফোন সাইলেন্ট করে বিছানায় থেকে নামতেই বারান্দা থেকে নীলা চলে এলো। দুইজন মিলে ডাইনিংয়ে গিয়ে নিজেদের খাবার খেয়ে নিলাম। কিন্তু আমার মাথায় একটা কথাই ঘুরছে, গাছের নিচে কে ছিল? সব থেকে গুছিয়ে নিয়ে হোস্টেল থেকে বের হচ্ছি আমি আর নীলা। দেখতে দেখতে পরীক্ষাগুলো শেষ হয়ে গেল। আজ আমরা সবাই বাড়ি ফিরছি। আর 3 দিন পর মারুফার আয়াত ভাইয়ের বিয়ে, সেই জন্যই যাওয়া। কলেজ থেকে মাত্র 7 দিনের ছুটি পেয়েছি আমি আর নীলা। আয়াত ভাই আর মারুফা 2 দিন আগেই বাড়ি ফিরে গিয়েছে। আজ আমি নীলা আর নির্ভীক যাব। নির্ভীক 2 দিন আগেও যেতে পারতো, কিন্তু চাইনি। ওনার এক কথা, বউকে একা ফেলে কিছুতেই বাড়ি ফিরবে না। তাই আর কি করার, সবাই একসাথেই ফিরছি। রিক্সা করে বাস স্টপে চলে এলাম আমি আর নীলা। বাসের কাছে এসে দাঁড়াতে নির্ভীককে দেখতে পেলাম। ওনার সাথে একটা ছেলেও আছে। দূর থেকে ঠিক বুঝতে পারছি না ছেলেটা কে। কিছুক্ষণ পর চেহারা স্পষ্ট হলো, ইনি আর কেউ নয়, আয়াস। ওকে দেখে নীলার মুখে হাসি ফুটে উঠলো। কি প্রেম প্রেম নজরে তাকিয়ে আছে আয়াসের দিকে। আমি অবাক চোখে নীলাকে দেখছি। হায় রে, কি প্রেম! খালি আমি আজ পর্যন্ত করতে পারলাম না। দেখতে দেখতে বাসে সবাই উঠে পড়লাম। এখন সমস্যা হলো বসা নিয়ে। নীলা তো আয়াস বাজার ছাড়া বসবেই না। 2 দিনের প্রেমে আমাকে ভুলে গেছে। কি আর করা, অগত্যা নির্ভীকের পাশে বসতে হলো আমায়। ওনার পাশে বসতেই উনি বললেন, তুমি মেয়ে পক্ষ নাকি ছেলে পক্ষ? আমার মতে তুমি কিন্তু ছেলে পক্ষ। আফটার অল আয়াত তোমার দেবর বলে কথা। বললেই হলো নাকি? আমার 2 মাত্র বেস্টের একজনের বিয়ে, আর আমি নাকি ওর সাইডে না থেকে এনার সাইডে থাকবো? আমার কতদিনের শখ, মারুফার বিয়েতে কত কিছু করব। ওকে জ্বালাবো, ওর বরের পকেট থেকে এতগুলো টাকা বের করব, আর উনি এসে আমাকে পাত্রপক্ষ হতে বলছেন? মোটেও না। কিন্তু আয়াত ভাইয়ের ব্যাপারটা তো ফেলে দেওয়া যায় না। তাই একটা ডিসিশন নিয়েই ফেললাম, আমি নিজের সুবিধা অনুযায়ী 2 পক্ষেই থাকবো। এই যেমন ধরুন, হলুদ থেকে বিয়ে পর্যন্ত আমি মেয়ে পক্ষ, আর বিয়ের পর থেকে ছেলে পক্ষ। ওয়াও, কি আইডিয়া হে! ইউ আর টু গুড শর্মি। কি হলো, কিছু বলছো না যে? ওনার কথাই ভাবনা থেকে বেরিয়ে এলাম আমি। তারপর বললাম, আমি তো 2 পক্ষেই আছি। বললেই হলো? এটা তো ঠিক নয়, যে কোনো একটা সাইড নিতে হবে। এরপর আর কোনো কথা নেই। এর মধ্যে কখন ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। বাসের ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় আমার। চোখ খুলে দেখি আমি নির্ভীকের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছি। এটা দেখেই হুড়মুড় করে সরে গেলাম আমি। উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। আমি নিজেই নিজেকে বকছি, দূর, কখন জনের বুকের ওপর ঘুমিয়েছে কে জানি। আমি একটা গাধি। প্রায় 4 ঘন্টা পর শাহজাদপুরে পৌঁছালাম আমরা। এখন কথা হলো গিয়ে, নীলা আমার সাথে যাবে না। ও আগে নিজের বাড়ি যাবে, তারপর মারুফার হলুদের দিন বিকালে আমাদের বাড়িতে ওখানে যাবে। আমিও আর কিছু বেশি বললাম না, যাক বাড়ি গিয়ে বাবা মায়ের সাথে দেখা করুক। আয়াসও বসা থেকে নির্ভীকের বাসায় এদিকেই, আমাকে একাই যেতে হবে। বাস থেকে নেমেই দেখলাম আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই আর আয়াত ভাইয়া দাঁড়িয়ে আছেন। ওনাদের কথা শুনে বুঝলাম আমাকে ওই বাড়িতে নিয়ে যাবেন বলেই এসেছেন। কিন্তু আমি তো যেতে চাই না এখন, আবার বাবার মুখের উপর কিছু বলতেও পারছি না। ঠিক তখনই আমার প্রবলেম সলভ করতে আমার আব্বু সেখানে এসে হাজির হলেন। খুব সুন্দরভাবে বাবাকে বোঝালেন যে মেয়েটা এতদিন পর এলো, ওর ছোট বোনকে দেখবে বলে কান্না জুড়ে দিয়েছে। আর তো কিছুদিনই বা থাকবে আমাদের কাছে, তারপর তো তোর বাড়ির আমানত তুই নিয়ে যাবি আদভিক। এই কদিন আমার কাছেই থাক না আমার মেয়েটা। আব্বুর কথা শুনে খুব কান্না পাচ্ছে আমার। কতটা আকুতি আছে এই কথাগুলোর মধ্যে। কোনো মতে নিজের কান্না আটকে রেখে বাবার দিকে তাকালাম। উনিও মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে, নিয়ে যা মেয়েকে। আমার তো মেয়ে আছে, তাকে ছাড়া যে কিভাবে থাকবো সেটা ভাবলেই তো। যাকগে, এসব ছাড়। আম্মু, তুমি তোমার আব্বুর সাথে যাও, এখন আমাদের বাড়িতে না হয় বিয়ের আগের দিন। বাবাকে কথাটা শেষ করতে না দিয়েই ইতস্তত গলায় বললাম, বাবা, মারুফা তো আমার বান্ধবী, সম্পর্কে আমার চাচাতো বোনও হয়। আমি বিয়ে পর্যন্ত ওর সাথে থাকলে আপনি কি কিছু মনে করবেন? আর মামনি কি রাগ করবে আমার উপর? আসলে আমি চাইছিলাম ওর সাথে থাকতে। এতটুকু বলেই মাথা নিচু করে ফেললাম আমি। কেমন একটা লাগছে। ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। আচ্ছা, আমি কি ভুল কোনো আবদার করলাম? বাবা কি রেগে যাবেন এখন? কিছুক্ষণ পর কেউ আমার মাথায় হাত রাখলেন। চোখ তুলে দেখি বাবা। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। উনি মুখে হাসি টেনে নিয়ে বললেন, কে কিছু মনে করবেন না আম্মু। তুমি এক কাজ করো, বিয়ের দিন মারুফাকে নিয়ে আসার সময় ওদের সাথে তুমি চলে এসো, কেমন? তাহলে তো হলো। আর তোমার মামুনিকে আমি বলে দেব।
আমি মুখে হাসি নিয়ে বাবাকে থ্যাঙ্কস বললাম। সত্যি আব্বুর পরে এই লোকটাকে এত ভালো লাগে আমার, সবসময় ওনার মুখে হাসিটা লেগেই থাকে। তারপর সবাইকে বিদায় জানিয়ে আব্বুর সাথে হাঁটা ধরলাম। পেছনে তাকিয়ে দেখলাম নির্ভীক আমার দিকে তাকিয়ে আছেন। বিনিময়ে একটা হাসি উপহার দিয়ে চলে এলাম আমি। অনেকদিন পর আব্বুর সাথে হাঁটছি, বেশ ভালো লাগছে আমার। রাত 10:54। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, কিন্তু আমার চোখে ঘুম নেই। কেন যেন ঘুম আসছে না, হয়তো বাসে ঘুমিয়েছিলাম বলে তাই ছাদে চলে এলাম। ছাদের দক্ষিণ পূর্ব কোণে রেলিং ধরে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে আছি আর নিচে আমার রুম। নিচে তাকাই, লিচু গাছটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ কাউকে দেখলাম বলে মনে হলো। ভালো করে খেয়াল করে দেখলাম লিচু গাছের পাশে দাঁড়িয়ে থাকা ওপর দিকে কেউ বসে আছে। মুখটা বুঝতে পারছি না, এটা আবার কে? এখানে বা এত রাতে কি করছে? কোনো চোর নয় তো? কিন্তু চোর হলে নিশ্চয়ই ভেবে বসে থাকতো না। কি উদ্দেশ্য থাকতে পারে এই ব্যক্তির? এইসব ভেবে নিচে তাকাতে দেখলাম কেউ নেই। আজব তো, এক্ষুনি তো এখানেই ছিল। আচ্ছা, সত্যি কেউ ছিল তো, নাকি আমার কল্পনা? ধুর, বলেই পেছনে ঘুরতেই কারোর সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে সামনের ব্যক্তির দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠলাম আমি। এত রাতে